তিনটি খুনে আসামি হওয়া সত্ত্বেও আমাকে রাতের অন্ধকারে ছেড়ে দেওয়া হলো। এই ঘটনার পিছনে যে বিশেষ কোনো রহস্য লুকিয়ে আছে তা আমি আন্দাজ করতে পারছি, কারণ আমাকে বের করে দেওয়ার সময় জেলার আসলাম বলেছেন, পিছনে কোনো শব্দ পেলে তাকাবি না, সোজা হেঁটে চলে যাবি। এটা যেমন আশ্চর্যজনক ব্যাপার, তেমনি আরও একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাহলে মাত্র 1 বছরের জেল খাটার পর হঠাৎ আজ রাতে ছেড়ে দেওয়া হলো কেন? কী রহস্য লুকিয়ে আছে এর পেছনে? কেনই বা রাতের আধারে ছেড়ে দিল ওরা? এইসব প্রশ্ন যেমন আমাকে ভাবিয়ে তুলছিল, তেমনি আরও একটি বিষয় কিছুতেই মাথা থেকে সরাতে পারছিলাম না। সেটা হচ্ছে জেলার আসলাম কেন আমাকে পেছনে শব্দ ফেলে ফিরে তাকাতে নিষেধ করেছে। এর দ্বারা কী ইঙ্গিত করতে চেয়েছেন তিনি? কিসের শব্দই বা সেটা? ভাবতে ভাবতে 5 মিনিট ধরে আছি। এটা শহরের মূল সড়ক। এখন সময় হবে বেশি হলে রাত 12:30। অবাক করার মতো বিষয় হলো রাত ঘনিয়ে আসার আগেও পুরো রাস্তা ফাঁকা। রাস্তায় মানুষ আর যানবাহন তো দূর, একটা কাক পক্ষীরও দেখা নেই। অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখি যতগুলো ঘর বাড়ি দেখা যাচ্ছে, কোথাও কোনো বাড়িতে আলো জ্বলছে না। তা দেখে আমার একটু সন্দেহ হলো। আজ থেকে 1 বছর আগে আমি যখন বাইরে ছিলাম তখন রাত 3টার সময়ও এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করত। কেউ জেগে থাকুক বা না থাকুক, আশেপাশের প্রায় সব বাড়িতে সারা রাত আলো জ্বলত। কিন্তু এই 1 বছরে কি এমন হয়ে গেল যার জন্য সবাই রাত 12টার মধ্যেই পাতি নিভিয়ে শুয়ে পড়েছে? কৌতূহলে আরও একটু সতর্ক হলাম আমি। হঠাৎ আমার মনে হলো যেন চারপাশে বাড়িগুলো ফাঁকা, কোথাও কেউ নেই, সবাই পালিয়ে গেছে। কৌতূহল মেটাতে একটা বাড়িতে হানা দিলাম। প্রথমে ভদ্রলোকের মতো দরজায় টোকা দিয়েছে, কেউ সাড়া দেয়নি। খানিক পর অন্য একটা বাড়িতে, অন্য একটা ঘরের দরজায় গিয়ে দেখলাম, কিন্তু সারা শব্দ পাইনি। আস্তে আস্তে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি খুব জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম। তখন একটা বাড়ির গেট ধাক্কাতে গিয়ে দেখলাম বাড়ির গেটের তালা চলছে। তার মানে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে লোকজন। আমি দৌড়ে গেলাম অন্য বাড়িতে, অন্য ঘরে, অন্য দরজায়। সবগুলো বন্ধ, সব দরজায় তালা। কোথাও কোনো মানুষ নেই। অন্ধকার, চারপাশটা জনশূন্যতার খা খা করছে। এই জন্যই দিন দিন জেলখানায় আসামির সংখ্যাও কমে যাচ্ছিল। এই জন্যই প্রতিদিন সাজা শেষ হওয়ার আগেই আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছিল। এই জন্যই কোনো আসামিকে বাইরে লোকজনের সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না, যাতে তারা বাইরে খবর জানতে না পারে। কিন্তু এর পেছনের রহস্য কী? কেনই বা পুরো শহর এমনটা ফাঁকা হয়ে গেল? কী কারণে শহরের চিত্র এতটা বদলে গেল? আর কেনই বা জেলার আসলাম আমাকে বললেন, পিছনে কোনো শব্দ পেলে তাকাবি না, সোজা হেঁটে চলে যাবি। প্রশ্নে প্রশ্নে আমার মাথা ওলট পালট হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ একটা মসমস আওয়াজ পাই, অনেকটা শুকনো পাতায় পা ফেলার মতো শব্দ। সেই মসমস আওয়াজটা যেন পেছন থেকে এলো। ব্যাপারটা পরিষ্কার হতেই আমার বুক হিম হিম করে উঠল, সারা গায়ে কাপড় দিয়ে উঠল দুবার। তারপর আরও একবার ওই একই শব্দ। আশপাশ এতটাই নিস্তব্ধ যে সেই মসমস শব্দটা আমি স্পষ্ট শুনলাম। তার ঠিক পরেই জেলারের বলা কথা মতো এগোতে লাগলাম, কিন্তু শব্দটা ততক্ষণে আমার পিছু নিতে শুরু করেছে। আমার কান বলছে একটা চতুষ্পদ প্রাণী আমার পিছু নিয়েছে। আমি যত দ্রুত হাঁটছি সেটাও ঠিক ততটাই দ্রুত এগিয়ে চলছে। আমি থেমে গেলে সেটাও থেমে যাচ্ছে। হাঁটতে হাঁটতে একটা উঁচু দেয়ালের সামনে চলে এসেছি। এরপর আর রাস্তা নেই। সামনের দেয়ালটা প্রায় 6 ফুট উঁচু। সেটা পেরোতে গেলে দেওয়াল বাইতে হবে। এদিকে আমি থেমে যেতেই পেছনে চতুষ্পদ প্রাণীটাও থেমে গেছে। মনে হচ্ছে এখনই আমার বিপদ হতে চলেছে। সিদ্ধান্ত নিয়েছি দেয়াল টপকাবো, কিন্তু লাভ দিতে গেলে যদি পিছনের প্রাণীটা হামলা করে বসে তখন। দীর্ঘ 1 বছর জেলখানায় বন্দিদশায় জীবন কাটিয়েছি আমি। সেই 1 বছরের মধ্যেই কিছু একটা হয়েছে, এবং সেই পরিবর্তনটুকু যে কিছুদিন আগে হয়েছে তাও আমি পরিষ্কারভাবে আন্দাজ করতে পারছি। কারণ আমাকে জেলে বন্দি করার পর প্রথম 8 মাস সব কিছু স্বাভাবিক ছিল। আজ থেকে প্রায় 2 মাস আগে এক রাতে আমার সাথে একজনকে রাতের অন্ধকারে ডেকে নেওয়া হয়। সেই লোকটাও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। অথচ সেই রাতের পর লোকটা আর ফিরে আসেনি। 3-4 দিন পর আরও একটি লোককে ঠিক একইভাবে ডেকে নেওয়া হলো। তাকেও দ্বিতীয়বার রাত দেখার সুযোগ পায়নি। মানুষগুলোকে কেন ডাকা হয়েছে, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কেনই বা তাদের ডাক পড়েছে, সেসব কেউ জানে না। তৃতীয়বার যখন কাউকে ডাকতে দেখলাম, তাও রাত 12টায়, তখন আমার একটু সন্দেহ হলো। ততক্ষণে আমি অনুধাবন করতে পারছি যে
এত রাতে ডেকে নেওয়ায় আসামি গায়েব হয়ে যাওয়াটা মোটেও স্বাভাবিক কিছু নয়, বরং এর পেছনে নিশ্চয়ই বিশেষ কোনো রহস্য আছে। বলা বাহুল্য, আমাদের মধ্যে থেকে কাউকে যখন ডেকে নেওয়া হয় তো তখন কারোর নাম ধরে ডাকা হতো না। জেলখানার পাহারাদার আসতো, অনেকক্ষণ তাকিয়ে থাকার পর যে কাউকে উদ্দেশ্য করে বলতো, এইদিকে এসো। সেই মানুষটাকে নিয়ে যাওয়া হতো ঠিকই, তবে সে আর ফেরত আসতো না। এটা হচ্ছে প্রথম রহস্য। সেই সঙ্গে আরও একটি রহস্যজনক ব্যাপার হচ্ছে, আমরা যা খাবার খেতাম তা বাংলাদেশের জেলখানার স্বাভাবিক খাবারের সাথে হুবহু মিল, কিন্তু মানুষ গায়েব হয়ে যাওয়ার ঘটনার ঘটতে শুরু করার পর থেকে খাবারের বিশেষ পরিবর্তন আসলো। শক্ত রুটি আর পাতলা ডালের বদলে শুকনো খাবার দেওয়া হলো। কোনো দিন বনরুটি আর কলা, কোনো দিন ড্রাই কেক, বিস্কিট, কোনো দিন চিরামুড়ি, গুড়, কোনো দিন ফল। গত কয়েকটা দিনে রান্না করা খাবার খুব কমই দিন খেয়েছি। সবচেয়ে বড় কথা হলো, আমরা সকালে খাবার পেতাম দুপুর 2টায় কিংবা তার উপরে, কোনো দিন আবার আসর নামাজের পরেও খাবার পেয়েছি। তবে যখনই পাই প্রতিদিন সেই একবেলা খাবার দেওয়া হতো। সেই খাবার কেউ একবেলায় খেয়ে ফেলুক কিংবা জমিয়ে রেখে 3বার খাক, সেটা যার যার নিজস্ব ব্যাপার। একদিন আমার সাথে একজন খুব কাতর হয়ে সেন্ট্রিকে বলল, ভাই, আমার বউটা প্রেগনেন্ট ছিল। আন্দাজে এই মাসের কোনো একটা সময় বাচ্চা হওয়ার কথা, কিন্তু গত 2 মাস ধরে আমার বাড়ির কেউ দেখা করতে আসছে না। বাড়ির কোনো খবর আমি পাচ্ছি না। বউটা বেঁচে আছে কি না তাও জানি না। শুনেছি কারোর পরিবারের লোকজনই নাকি দেখা করতে আসছে না। এমনটা কেন সেন্ট্রি হচ্ছে ভাই? গম্ভীর। লোকটা কাঁদো উপরতলার কথা গলায় নির্দেশে বলল, জেলখানায় দেখা দেখি বন্ধ। আমার বউটার কেউ নেই, সে একা। এতদিনে নতুন বেঁচে নিয়ম। আছে না মরে গেছে সে খবরটাও আমি পাচ্ছি না। আমার মতো হতভাগা স্বামী মনে হয় দুনিয়ায় একটাও নাই। আমি বুঝলাম নতুন নিয়মের আড়ালে কিছু একটা অনিয়ম হচ্ছে, কিছু একটা ঘটেছে যা আমাদের বুঝতে দেওয়া হচ্ছে না। আমাদের অজান্তে বিশেষ কিছু ঘটনা হচ্ছে যা আমরা জেলখানার 4 দেয়ালে বন্দি অবস্থা জানতে পারছি না এবং আমাদেরকে জানানো হচ্ছে না। এক রাতে হাঁপাতে হাঁপাতে এক পুলিশের লোক এলো। তার পুরো শরীর ঘামে ভেজা, চোখ দুটো আতঙ্কে বেরিয়ে আসার মতো অবস্থা, গলায় জোর নেই, তাও চেঁচিয়ে বলল, একজন আসো, তাড়াতাড়ি আসো। বলে আমাদের মাঝ থেকে একজনকে নিয়ে গেল। সেই মানুষটাও আর কোনোদিনও ফিরল না। পরের দিন যখন কাউকে ডেকে নিতে একজন সেন্টি এলো, তখন আমি প্রতিবাদ করে উঠলাম, সাফ জানিয়ে দিলাম আগে বলতে হবে কী জন্য এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তারপর কেউ যাবে। সে কথা শুনে সেন্টি রেগে আগুন, তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়ে বলল, আজ তুই যাবি, আয় আমার সাথে। আমি রাজি হয়ে গেলাম। হাসি মুখে সেন্টির সাথে চলতে লাগলাম, দেখা যাক কোথায় নিয়ে যায়। কেনই বা এত রাতে ডেকে নেওয়া হয় আমাদের? কী কারণে জেলখানায় এত পরিবর্তন? কেন বাইরের মানুষ ভেতরের কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না? সেন্টির দুর্ব্যবহার আমি ভেবেছিলাম অবস্থা খুব গরম হবে, হয়তো আমাকে খুব বাজেভাবে হেনস্থা করা হবে, মারধরও হতে পারত। কিন্তু আসল ঘটনা তা নয়, বরঞ্চ পরিবেশ খুব ঠান্ডা এবং থমথমে। জেলার আসলাম আমাকে দেখে চেয়ার এগিয়ে দিলেন, আমার কাঁধে হাত দিয়ে চেয়ারে বসে নিচে আওয়াজে বললেন, নাম কি তোর? যদিও তিনি আমার নাম জানেন, তার পরও কী কারণে আবার জিজ্ঞেস করছেন তা আমি জানি না, আর জানতেও চাইনি। এমনিতেই তার আচরণে আমি হতবাক হয়ে গেছি, সুতরাং সহজ ভাষায় নিজের নাম বললাম। তিনি মেয়েনো গলায় জানালো, রাফিন, সুন্দর নাম। তোকে দেখতে খুব ভালো, আচরণ অন্যদের থেকে আলাদা, গুড বয়। তারপর অন্যমনস্ক হয়ে প্রশ্ন করলেন, খিদে আছে, কিছু খাবি? আমি বুঝতে পারছিলাম না যে আমাকে এতটা অবাক করে দিয়ে কি বোঝাতে চাচ্ছে ওরা। জেলায় কখনো এমন নয়, নিজের চেয়ার আসামিকে বসায়, এভাবে নিজের সন্তানের মতো করে খাবার খাবে কিনা জিজ্ঞেস করলো। অবশ্য না, তাহলে এখন হচ্ছেটা কি? কেন এরা এতটা অন্যরকম আচরণ করছে? যাকে একটু আগে বনরুটি আর কলা খেয়েছে বলেই ডানে বায়ে মাথা নেড়ে জানালাম কিছু খাবো না, কিন্তু জেলার মানতে নারাজ, বললেন, তোর ইচ্ছে মতো খাবার খাওয়ানোর সামর্থ্য আমার নেই, তবে ইচ্ছা পূরণ করার সামর্থ্য চেষ্টা করব। কি খাবি বল? আপেল খাবি? আমার কাছে অনেক আপেল আছে, আজকে এখানে এনেছি, একদম তাজা। খাবি তুই? আপেলের প্রতি আমার আকর্ষণ নেই, তবুও প্রশ্ন শুনেই চোখের সামনে এক থালা ভাত ভাসছে। বহুদিন ভাত খাই না, সামান্য ভাত, আলু ভর্তা, ডাল আর কাঁচামরিচ পেলে একেবারে কুনো ডুবে খেতাম। সত্যি আমার খুব ভাতের লোভ হতে লাগলো। আমিও বলে ফেললাম, ভাত পাওয়া যাবে?
জেলাসহ সকলেই ফেল ফেল করে তাকালো আমার দিকে। সেন্টি বলল, ভাই রে, আমরা অনেকদিন ভাত খেতে পাই না, তোমাদের মতো বেঁচে যাওয়া বনরুটি আর ফুলমূল খেয়ে বেঁচে আছি। কথার মানেটা ধরতে পারি তার আগে জেলার আমার হাতে দুটো আপেল ধরে দিল। সেগুলো খেয়ে ফেললে আমাকে এগিয়ে দিলেন। আমাদের সঙ্গে সেন্টিরাও এসেছে। ওদের কারো চোখে মুখে আতঙ্ক, কারো চেহারায় ভয়। কেউ আবার 2 পা এগোয়, কেউ আবার 1 পা পিছিয়ে যায়। এমন মূল সড়কে উঠে এসে জেলার আমার হাত ধরলেন। কিছু বুঝে ওঠার আগে ব্লেড দিয়ে আমার হাতে টান দিতেই আমি আত্মনাদ করে কাটা অংশে চেপে ধরতেই যাব, তখন বলল, সামান্য কেটেছে, সেরে যাবে, তুই যা, আজকে থেকে তোর ছুটি। আমি বললাম, কিন্তু স্যার আমার তো যাবজ্জীবন জেল খাটার কথা। ব্যাপার না, তুই যা, তোর কপালটা খুব খারাপ। 1 বছর আগে মিথ্যে মামলায় জেলে ঢুকিয়েছিলি, অকারণে এত শাস্তি ভোগ করেছিস। এখন আবার তোর কপালটা সত্যি খুব খারাপ। যা, চলে যা, সোজা হেঁটে যাবি, পিছনে কোনো শব্দ পেলে ফিরে তাকাবি না, সোজা হেঁটে যাবি। এই মুহূর্তে প্রায় 6 ফুট উঁচু দেওয়ালের সামনে দাঁড়িয়ে বুঝতে পারছি জেলার কেন আমার হাত কেটেছিলেন, যাতে আমার পেছনে দাঁড়িয়ে থাকা চতুষ্পদ প্রাণীটা রক্তের গন্ধ শুকে সহজে আমাকে খুঁজে বের করে নিতে পারে। তাহলে এটা কি কোনো মাংসাশী প্রাণী? এই প্রাণীর ভয়ে কি সবাই শহর ছেড়েছে? এটার ভয়ে কি সবাই বাড়িঘর ছেড়ে চলে গেছে? তাহলে কি এতদিন জেলখানা আসামিরা এই প্রাণীর খাদ্য হচ্ছিল, নাকি অন্য কোনো রহস্য? কিন্তু আমি যে স্পষ্ট টের পাচ্ছি আমার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। সেটার গলা দিয়ে গড় গড় করে শব্দ হচ্ছে। শব্দটা এত তীক্ষ্ণ যে আমার কানে হাত দিতে ইচ্ছে করছে, কিন্তু নড়লে যদি প্রাণীটা হামলা করে বসে এইভাবে নড়ছে না, শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে। পেছনের প্রাণীটা স্থৎ গতিতে এগিয়ে আসছে আমার দিকে। একটা বিশাল ছায়া পড়ছে দেয়ালের উপর। সেই ছায়াটা একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে বাড়ছে। তাহলে কি এখানেই আমার জীবনের ইতি ঘটবে? কে জানে। মানুষবিহীন আস্ত একটা শহর, একটা নিস্তেজ থেমে যাওয়া অসুস্থ শহর। সেই শহরের বুকে নামছে গাঢ় অন্ধকার রাত। কালো আকাশের বুকের ভেতর থেকে চাঁদটা কোপ করে উকি দিতে যাচ্ছে। সে চাঁদের ছোপ ছোপ আলো এসে পড়ছে শহরের গায়ে। সোলার প্যানেলের শক্তিতে রাস্তার দুপাশে 2-1টা বাতির দুর্বল আলো দিচ্ছে বা দিচ্ছে না, এমনই এক পার্থিব চিত্রকে এঁকে নিয়েছে আমার মানব মস্তিষ্কে। সঙ্গত কারণে কিছু কোশ্চেন মার্ক সামনে চলে আসে। কিছু এলোমেলো প্রশ্ন বারবার ভাবিয়ে তুলছে আমায়। বিটিভির শিরোনামের মতো পুন পুন ঘুরে ঘুরে চোখের সামনে আসছে, টেলিভিশনের অ্যাডের মতো করে। বলছে, আপনি কে জানেন? অথচ আমি কিছু জানি না। এত মানুষের উপেক্ষিত শহরের ব্যাক স্টোরি আমি একটু জানি না। এই জন্যই হয়তো শহরের প্রতিটা বাড়ি, প্রতিটা ঘর, প্রতিটা ঘরের দরজা দাঁত খিচিয়ে খিচিয়ে বলছে, কিরে হাদা, এখনও কিছু বুঝতে পারিস নি? আমার বাপায়ের নিচে নরম কিছু একটা পড়ে আছে। সামনের দেয়াল হয় এবং পেছনে অজানা বিপদ ফাঁদ পেতে দাঁড়িয়ে আছে বলে এতক্ষণ খেয়াল করিনি। এখন শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে চোখ নিচে নামিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমার। অকস্মাৎ পুরো দেহ ঝাঁকানে দিয়ে উঠল, কারণ আমার বাপায়ের নিচে একটা পচা গলা লাশ। সেটায় অসংখ্য পোকা কিলবিল করছে। এতক্ষণ টের পাইনি, কিন্তু এখন নাকে একটা বিকট গন্ধ আসছে। মরা মানুষের বিভৎস গলা, লাশ, এবং সেটার অসম্ভব বাজে গন্ধে মুখ ভরে বমি এলো। ইয়াক! অতঃপর লাশটার উপরেই একতলা বমি ছেড়ে দিলাম। বুকটা ধরফর করছে আমার, কারণ পেছনের পানিটা নড়ছে, অতি সন্তপর্ণে নড়ছে সেটা। বাঘ যেমন শিকার করার আগে ঝিম ধরে, যেমন অতি সাবধানে গা নাড়ায়, ঠিক তেমনভাবে নড়ছে। 1 মিনিট পার হওয়ার আগেই দ্বিতীয়বার বমি করলাম। তারপর হঠাৎই মাথাটা ঘুরে এলো। ঝাপসা চোখে একবার পাক খেয়ে ধপ করে মাটিতে পড়ে গেলাম। ঠিক তখন একটা বড় প্রাণী আমার মুখের কাছে নাক ঘষতে লাগলো। জ্ঞান হারিয়ে ফেলার আগে ঠিক করে দেখতে পারিনি, তবু এতটুকু বুঝতে পেরেছি যে প্রাণীটা আকারে হাতির চেয়ে কোনো অংশ কম হবে না। এরপর আমার জীবনের আরও একবার সকাল হবে। আমি আবারও ভোরের আলো দেখতে পাবো এমনটা কল্পনাও করিনি। তবে কল্পনাকে হার মানিয়ে নিয়ে পরের দিন সকালে আমি চোখ খুললাম। তাকে দেখে একটা বুড়ো, তবে তাগড়া লোক তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমি নড়ছি দেখে এই বুড়ো বিস্মিত গলা চেঁচিয়ে বলে উঠলেন, জীবিত মানুষ, আজব কাণ্ড, জীবিত মানুষ পেয়ে গেছি, জ্যান্ত মানুষ পেয়ে গেছি। তার এক হাতে রিভলভার, অন্য হাতে বাইনোকুলার, মুখে মাস্ক এবং গলায় ঝুলছে একটা বুলেট টাকার ব্যাগ। তিনি আমার মুখের ওপর ঝুঁকে বললেন, মেজর জোবায়েদ হোসেন হিয়ার, গেট আপ।
বলে পিস্তলটা মুখে নিয়ে হাত বাড়িয়ে দিলেন। আমাকে টেনে দাঁড় করিয়ে বললেন, পচা লাশের গন্ধে টিকে আছো কিভাবে? আমি আর 2 মিনিট এখানে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করব। বলতে বলতে তিনি দ্রুত প্রায় মূল সড়কে উঠে গেলেন। আমি আল ভোলার মতো চারপাশে দেখে নিলাম। সামনে পেছনে ডানে বায়ে অসংখ্য বাড়িঘর খালি পড়ে আছে। মাঠঘাট রাস্তা সব ফাঁকা, দোকানপাট বন্ধ, বাড়িতে বাড়িতে তালা। রাস্তার পাশে ফেলে রাখা গাড়িগুলোতে ধুলো জমে আছে। পিচ ডালা রাস্তায় কচি কচি ঘাস উঠেছে। অল্প স্বল্প চেনা অচেনা নানান জাতের গাছও আছে। দেখে বোঝা যাচ্ছে এই পথ দিয়ে বহুদিন কোনো গাড়ি চলে না, বহুদিন কোনো মানুষ হাঁটাচলা করে না। নিজেকে মেজর বলে পরিচয় করিয়ে দেওয়া টাগরা বৃদ্ধ পেছনে ফিরে তাকিয়ে ভরাট গলায় বললেন, জলদি এসো। বলার ভঙ্গিতে মনে হলো তিনি কোনো আর্মি সৈন্যকে অর্ডার করেছেন। আমি অতটা না ভেবে তাকে ফলো করছিলাম। ঘোর কাটেনি বলে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল, তাই কিছু জিজ্ঞেস করেনি। তিনি হঠাৎ একটা দোকানের সামনে দাঁড়ালেন। রিভলভারটা শাটার লাগানো তালার দিকে তাক করে ঠাস করে গুলি ছুড়লেন। তালা খুলে গেল। তিনি ভেতরে ঢুকলেন। একটা মস্ত দোকান, নিত্য প্রয়োজনীয় সব জিনিস এখানে মজুদ আছে। চাইলে পুরো দোকানটাই লুট করা যায়, কিন্তু ভদ্রলোক শুধু কিছু খাবার ব্যাগে ভরে বেরিয়ে এলেন। বাসা ঢোকার পর ভেতর থেকে মূল গেটে দুটো তালা দিলেন তিনি। নিচতলা পুরোটা তালা বদ্ধ করে দোতলা পেরিয়ে 3 তলায় গেলেন। খাবারের ব্যাগ নামিয়ে রেখে বললেন, কাল সারা রাত তুমি বাইরে ছিলে, সংক্ষেপে সায় দিলাম। তারপরেও বেঁচে আছো কিভাবে? কৌতূহলে তিনি আমার মুখের উপর ঝুঁকে বললেন। আমি পুরো ঘটনা খুলে বললে তিনি লম্বা শ্বাস ছেড়ে বললেন, সামান্য কয়েকদিনের মধ্যে পুরো শহর মানবশূন্য হয়ে গেছে। সবাই বাড়িঘর ছেড়ে প্রাণ নিয়ে পালিয়েছে। যারা পালায়নি তারা জীবন দিয়েছে। দেশটা এখন মহা সংকটে। বলতে বলতে তার চোখে মুখে চিন্তার ভাত স্পষ্ট হয়ে গেল। তিনি শ্বাস ছেড়ে বললেন, আমার বউ বাচ্চারাও আমাকে একা ফেলে চলে গেছে। বিশ্বস্ত চাকর আকমল আলী একমাত্র সঙ্গী হিসেবে আমার সাথে ছিল। সেও কিছুদিন আগে আতঙ্কে পালিয়ে গিয়েছিল। গত পরশু তার পচা লাশ রাস্তায় পড়ে থাকতে দেখেছি। তিনি কথা বলছিলেন এমন সময় বাড়ির গেটে ধুম করে শব্দ হলো। এক মুহূর্তের জন্য বাড়িটা কেঁপে উঠছিল। তিনি আতঙ্কিত চোখে বললেন, মাই গড, এরা তো দিনের আলোয় রাস্তায় বেরোয় না, তাহলে আজ পাগলামো করছে কেন? আরও একবার কেঁপে উঠল বাড়িটা। তিনি দ্রুত রিভলভার বুলেট ভরতে ভরতে বললেন, এটা অসম্ভব। এরা দিনের আলোয় রাস্তায় বেরোয় না। আজ কি হলো? জানালা দিয়ে বাইরে উকি দিয়ে ফের আমার দিকে তাকিয়ে বললেন, যা ভেবেছিলাম তাই। 3টা একসাথে, এতগুলো বুলেট আমার কাছে নেই। কি হবে এখন? এরা রক্ত না দেখে শান্ত হবে না, কিছুতেই না। আমি হতবাক হয়ে আছি। এই এখন কি ঘটছে, কেন ঘটছে? এই ভদ্রলোক এরা বলতে কাদেরকে বুঝিয়েছে সেসবে কিছুই বুঝতে পারছি না। শুধু হা করে তাকিয়ে আছি। বাড়িটা আরও একবার কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। তিনি আমাকে বললেন, এই, তুমি মুসলিম? কালেমা পড়ে নাও, যে কোনো কিছু করতে পারে। তারপর জানালার বাইরে উকি দিয়ে বললেন, গেট ভেঙে ফেলেছে, ভেতরে আসছে। 3 তলা থেকে লাফ দিতে হবে। আসো আমার সাথে, তাড়াতাড়ি আসো। বলে তিনি অন্যদিকের একটা খড়িকে জানালা খুলে আবার দুম করে বন্ধ করে দিলেন। আতঙ্কিত গলায় বললেন, এদিকে আরও 2টা। আজ এতগুলো একসাথে, ব্যাপার কি? ততক্ষণে আমার ঠোঁট মুখ কাঁপতে শুরু করেছে। আতঙ্কে দাঁড়িয়ে থাকতে পারছি না। দিনের আলোয় কেউ এতটা ভয় পেতে পারে সেটা এই প্রথমবার অনুভব করতে পারছি আমি। কাপা কণ্ঠে জানতে চাইলাম, কি হচ্ছে এসব? তিনি দ্রুত আমার মুখ চেপে ধরে বললেন, ধুমধাম শব্দ করে দরজা ভেঙে ফেলা হয়েছে। খিক খিক ধরনের অদ্ভুত আওয়াজ করতে করতে প্রাণীগুলো উপরে উঠে আসছে। ইতিমধ্যে তাদের একজন 3 তলায় উঠে এসেছে। এবার কাঠের দরজা ভেঙে ফেলতে পারলেই ভেতরে ঢুকে যাবে। মেজর জোবায়েদ অসহায় চোখে দরজাটার দিকে তাকালেন। শক্ত কাঠের দরজা, ভেতর থেকে লক করা আছে, তবে এটা চোখের পলকে উপরে ফেলা প্রাণীগুলোর জন্য ডাল ভাত। আমরা নির্ঘাত মারা পড়তে চলেছি। পালানোর সব পথ বন্ধ। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দরজার প্রথম ধাক্কাটা পড়তে মেজর জোবায়েদ আমাকে হেঁচকা টান দিয়ে দেয়ালে কাছে নিয়ে গেলেন। জানালা টানানো বিশাল পর্দার আড়ালে আমরা গা ঢাকা দিলাম। তখন এই বিকট শব্দ দরজা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে একটা বিশাল প্রাণী, যার পা দুটো ব্যাঙের মতো, হাত দুটো যেন মানুষের কঙ্গালের, মুখটা বর্ণনা করার মতো নয়, টকটকে লাল চোখ দুটো চঞ্চল। প্রাণীটা
হাত ও পায়ের ওপর ভর করে এগিয়ে এসে এই বিশাল ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ল। ঠিক মানুষের মতোই সোজা হয়ে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। পুরো বাড়িটাই এখন নিস্তব্ধ। প্রাণীটা স্থির দাঁড়িয়ে কান পেতে রইল। কোনো সারা শব্দ পাওয়া যায় কিনা সেটা শোনার চেষ্টা করলো। আওয়াজ না পেয়ে ভীষণ রাগে টেবিলটা উল্টে ফেলে দিল। কাচের বাসনগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেললো। দেয়ালে টানানো টেলিভিশনটা আছাড় মেরে মেঝেতে ফেলে দিল। তারপরেও যখন কাউকে পাওয়া গেল তখন চাপা গর্জনে ফেটে পড়ল। গর্জনের আওয়াজ খুব বেশি উঁচু নয়, তবে খুব ধারালো। খা আ আ খা এরকম শব্দ তৈরি করে চেঁচাতে থাকলো প্রাণীটা। তারপর পুরো ঘর ওলট পালট করে দিয়ে কাউকে না পেয়ে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে আসতে লাগলো। জানলার কাছে পাতলা পর্দা আড়ালে আমরা দাঁড়িয়ে আছি। সেটা কি টের পেয়ে গেছে? ভাবতে দম বন্ধ হয়ে গেল। প্রাণীটা এদিকেই আসছে, সতর্ক পা ফেলে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা নিরুপায় হয়ে মৃত্যুর কাছাকাছি মাথা নত করে দাঁড়িয়ে উঠলাম। প্রাণীটা খুব কাছে এসে পর্দায় নাক লাগিয়ে শুকতে লাগলো। এপাশে আমরা, ওপাশে প্রাণীটা, মাঝখানে পাতলা পর্দা। এতটা কাছাকাছি আসার পরেও বোকা প্রাণী আমাদেরকে টের পায়নি। গন্ধ শুকে নিয়ে ফের ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালো। তারপর আরও অনেকক্ষণ দাপাদাপি করলো। সেটা যখন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল তখন মেজর জবায়েত নড়লেন না, কিছু বললেন না। 5 মিনিট কেটে যাওয়ার পরেও না, 10 মিনিট পরেও না। প্রায় 20 মিনিট পর তিনি পর্দার আড়াল থেকে বেরিয়ে বাইনোকুলার হাতে তুলে নিলেন। জানালার বাইরের দিকটা দেখে নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। আমি তার পিছু পিছু সাথে গেলাম। তিনি বাইনোকুলারে চোখ রেখে অবাক গলায় বললেন, মাই গড, বাইনোকুলারটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখো। আমি দেখলাম অনেক দূরে অদ্ভুত প্রাণীগুলো জড়ো হয়েছে। বললাম, এরা মিটিং করছে? মেজর আমার হাত থেকে বাইনোকুলারটা কেড়ে নিয়ে ফের সেটাতে চোখ রাখলেন। দূরের দৃশ্যটা দেখতে দেখতে বললেন, এদের একজন মারা গেছে। মৃত সদস্যকে ঘিরে শোক পালন হচ্ছে। এজন্যই আজ এরা দিনের আলোয় এতটা তাণ্ডব চালিয়েছে। এরপর এরা থামবে না। নিশ্চয় আজ রাতে এরা সাধারণতের তুলনায় অন্তত 10 গুণ বেশি হিংস্র হয়ে উঠবে। কিন্তু এই প্রাণীগুলো কোথা থেকে এসেছে? এদের নামটাই বা কি? আগে কখন তো দেখিনি। আগে দেখোনি, এখন দেখে নাও। সব কিছু তো তোমার সামনেই করছে। কিন্তু এতগুলো কোত্থেকে এলো? আর শহরের চেহারাই এতটা পাল্টে গেল কেন? পাল্টে যাওয়াটাই যে দরকার। সব কিছু যে পাল্টে যায়, অন্তত কোয়ান্টাম মেকানিক্স তো সেটাই বলে। বিজ্ঞানের এই এক বিশেষ শাখা, যেখানে বলা আছে ভবিষ্যৎ কেউ কোনোদিন বলতে পারবে না। প্রকৃতি কিছু বিষয় নিজের কাছে রেখে দেয়, কিছুতেই সেসব আগেভাগে জানতে দেয় না। বলে তিনি আমার মুখের দিকে তাকালেন, অভিজ্ঞ গলায় বললেন, এই যে আমাকে দেখছো, কিংবা এই যে আমার হাতের এই দূরবীনটা দেখছো, এইসব প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। সব কিছুর রং, আকার, আয়তন, ওজন পরিবর্তন হচ্ছে। এখন তুমি যা দেখেছো, 1 সেকেন্ড পর সেই চিত্রটা আর আগের মতো দেখতে পারবে না, কারণ ততক্ষণে দৃশ্যটা পুরোপুরি বদলে গেছে। যদিও খালি চোখে সেসব বোঝা সম্ভব নয়। থামলেন। আমি বললাম, কিন্তু এরা কি করতে এই শহরে এসেছে? বদলা নিতে এসেছে। বদলা? কিসের বদলা? প্রকৃতির বদলা। এবার প্রকৃতি নিজেই নিজের বদলা নেবে, প্রতিশোধ নেবে, এবং নিতে শুরু করেছেও। ভেবে দেখো, এক সময় ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। সেসব বাদ দিয়ে যদি আরও কাছাকাছি কিছু চিন্তা করি, তবে দেখতে পাবো গত 100 বছরে সহ হাজারো প্রাণী বিলুপ্ত হয়েছে। বহু পশু, বহু পাখি, বহু বৃক্ষ, বহু নদী, নালা, খাল, বহু পাহাড়, বহু বিলুপ্ত হয়ে গেছে শুধু মানুষের কারণে। মানুষ নিজেদের জীবন উন্নত করতে গিয়ে প্রকৃতি ধ্বংস করে ফেলছে, গাছ কাটছে, বন উজাড় করে ফেলছে, প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়াচ্ছে, কলকারখানা বাড়ছে, পাথর তুলছে, বালি তুলছে, বড় বড় দালান করছে। শৌখিন নামধারী অসচেতন মানুষ সুস্বাদু পাখি খাওয়ার নাম করে রেস্টুরেন্টে বসে অতিথি পাখির মাংস খাচ্ছে। রেস্টুরেন্টওয়ালারা অতিথি পাখি মেরে মেরে রেঁধে দিচ্ছে, বিনিময়ে মোটা অঙ্কের টাকা। আর কি চাই? তারপর মেডি ওয়েস্ট, ওয়েস্ট ইত্যাদি ইত্যাদি সব পানিতে মিশছে, সমুদ্রের জল যাচ্ছে। মানুষের এই অতি পাওয়ার স্বাদ পূরণ হচ্ছে ঠিকই,
তবে তার পেছনে লোকসান হচ্ছে সমস্ত প্রাণীকুলের। প্রকৃতি হচ্ছে ধ্বংস। তাই তো সব কিছুর পর আজ মানুষ বিলুপ্ত হয়ে যাচ্ছে। একদিন হয়তো গোটা পৃথিবী 2-1 ব্যতীত কেউই বেঁচে রইবে না। সেই 2-1জনও থাকবে আফসোস করার জন্য। তারা তখন আফসোস করবে আর প্রকৃতির কাছে ক্ষমা চাইবে। নিঃশ্বাস ছাড়লেন তিনি, বিস্তব্ধ গলায় বললেন, এই প্রাণীগুলো পৃথিবীতে ছিল না, এদেরকে এভাবে তৈরি করা হয়েছে। এটা প্রকৃতির সাথে বাড়াবাড়ি ছাড়া আর কিছুই ছিল না। এজন্যই প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে, আরও নেবে। কিন্তু এরকম প্রাণী তৈরি করলো কে? প্রশ্ন শুনে তিনি আগ্রহ দেখালেন, বললেন, ডক্টর অর্নালের নাম শুনেছ? সেই পাগল বিজ্ঞানী যাকে স্ত্রী খুনের দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। লোকটা মেন্টালি সিক। তা না হলে গবেষণার জন্য কেউ নিজের বউয়ের নাভিতে ক্ষতিকর পদার্থ ঢেলে দেয়? লোকটা কি জেল থেকে মুক্তি পেয়েছিল? হ্যাঁ, জেল থেকে ছাড়া পেয়ে নিজের ঘরে সিক্রেট ল্যাব তৈরি করে সেখানে গবেষণা চালাতে থাকে। বিভিন্ন প্রাণীদের ডিএনএ স্যাম্পল জোগাড় করে কি একটা করছিল সে। হঠাৎ একদিন প্রেস কনফারেন্স ডেকে বলল সে নতুন এক জাতের প্রাণী আবিষ্কার করে ফেলেছে। সেই প্রাণীগুলো মানুষের কাজে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত রেজাল্ট পাল্টে যায়। একদিন রাতে সে ঘুমাচ্ছিল, তখন প্রাণীটা তার ধারালো নখ দিয়ে ডক্টরের কলিজা ছিঁড়ে নেয়। দুটো প্রাণী ছিল, একটা মেল আর একটা ফিমেল। সেই রাতে দুটোই পালিয়ে গেল। ওরা তখন বিড়ালের সমান। মাসখানেক ওদের খোঁজ মিলল না। হঠাৎ একদিন একটা রেস্তোরাঁ সিসিটিভি ফুটেজে ধরা পড়ল। একটা গরুর সমান প্রাণী হেঁটে যাচ্ছে, সিকিউরিটি গার্ড ঘুমাচ্ছিল। প্রাণীটা মুহূর্তের মধ্যেই সিকিউরিটি গার্ডের উপর হামলা করে বসলো। পরদিন গার্ডটাকে তো পাওয়া গেল, কিন্তু তার হৃৎপিণ্ডটা কেউ ছিঁড়ে নিয়ে গিয়েছিল। পাগল বিজ্ঞানীটাই তাহলে সব নষ্টের মূল। আপনি এত সব জেনেছেন কিভাবে? পেপার পত্রিকায় তাই এসেছে। এরপর থেকেই শহরে তাণ্ডব, যার ফলে সবাই ভয়ে শহর ছেড়েছে। এত সব হয়ে যাচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? পুলিশ, আর্মি, এরা কিসের জন্য? আমাদের এত ভারী ভারী অস্ত্র কিসের জন্য? মেজর গম্ভীর গলায় বললেন, তোমার কি মনে হচ্ছে তুমি হলিউডের কোনো সিনেমা দেখছো? যদি মনে হয় থাকে তবে সেটা এই মুহূর্তে ভুলে যাও। এটা কোনো সিনেমা নয় যে নায়ক আসলো, হেলিকপ্টার থেকে ধুমধাম গুলি ছুড়লো, তারপর শেষ। এটা রিয়েলিটি। আর রিয়েলিটিতে কিছু করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করে করতে হয়। যেখানে মানুষরাই বেঁচে থাকতে পারছে না, সেখানে কিসের বিবেচনা? কে বলল বেঁচে থাকতে পারছে না? সমস্যাটা শুধু এই শহরেই। প্রাণীগুলো এখনও শহরের বাইরে কোথাও যায়নি, সুতরাং বাইরের সবাই সেফ। তাই বলে এদেরকে প্রশ্রয় দেওয়াটা কি ঠিক হচ্ছে? সবগুলোকে খতম করে দিলেই তো হয়। হ্যাঁ হয়। বিমান বা হেলিকপ্টার থেকে অ্যালোপাতারি ফায়ার করা যেতে পারে, বম্পিং করা যেতে পারে। এতে কি হবে জানো? একে তো এই শহরটা ধুলোয় মিশে যাবে, আর 2 হচ্ছে এখানকার সব প্রাণীরা চারদিকে ছড়িয়ে পড়বে। যে যেদিকে পারবে চলে যাবে। এতে করে পুরো দেশ হুমকির মুখে পড়তে পারে। তাহলে এখন কিছু না, ভাবতে হবে। আর ভাবার জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমার অভিজ্ঞতা বলছে এই প্রাণীগুলো আজ রাতে খুব হিংস্র হয়ে উঠবে, তাই আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কিরকম প্রস্তুতি? চলো আমার সাথে। কোথায়? বাইরে কিছু জিনিসপত্র আনতে হবে। কিন্তু প্রাণীগুলো যদি আবার হামলা করে? সঙ্গে রিভলভার আছে। আপনার কি মনে হয় এই ছোট্ট রিভলভার দিয়ে ওদের ঘায়েল করা সম্ভব? তিনি অসহায় ভঙ্গিতে তাকিয়ে বললেন, এছাড়া আর কোনো পথ খোলা নেই। এখন গিয়ে জিনিসপত্র এনে না রাখলে রাতে যখন ওরা হামলা করবে তখন কিছু করার থাকবে না। এর চেয়ে চলো সময় থাকতে পরিস্থিতি নিয়ে নেই। কিন্তু আপনি এতটা শিওর হচ্ছেন কিভাবে যে আজ রাতে ওরা হামলা করবে? মেজর গম্ভীর গলায় বললেন, প্রাণীগুলো তোমাকে খুঁজতে এসেছিল, না পেয়ে চলে গেছে। তবে ওরা হার মেনে নেয় না কখনো। দিনের আলোয় চোখে কম দেখে বলে হাল ছেড়ে দিয়েছে, কিন্তু রাতে অবশ্যই আবার আসবে, তোমাকে নিয়ে যেতে আসবে। আমাকে?
মেজর অভিজ্ঞ গলায় বললেন, হ্যাঁ, তোমাকে। তুমি নিশ্চয় কিছু একটা আড়াল করছো, যা শুধু তুমি জানো আর ওই প্রাণীগুলো জানে। এজন্যই ওরা তোমাকে খুঁজতে এসেছিল। মেজর জোবায়ের যা বলেছিলেন তা সম্পূর্ণ ভুল। তিনি বলেছিলেন আমি তার কাছ থেকে কিছু একটা আড়াল করেছি, কোনো এক রহস্যময় কথা গোপন করেছি। হয়তো ওই আজব প্রাণীগুলোর সাথে আমার কোনো একভাবে যোগসূত্র আছে, যার জন্য প্রাণীগুলো আমাকে খুঁজতে এসেছিল। মেজর সাহেব হয়তো ধারণা করেছেন যে আমি কোনোভাবে প্রাণীগুলোর কোনো রূপ ক্ষতি করেছি, যার বদলা নেওয়ার জন্য সেগুলো পাগল কুকুরের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছিল। আসলে মূল ঘটনা তা নয়। প্রাণীগুলো কিছু একটা খোঁজ ছিল ঠিকই, তবে সেটা আমাকে নয়। খোঁজ ছিল তাদেরই এক সঙ্গীর ছোট বাচ্চাকে। একটা বাচ্চা প্রাণী আজ সকাল থেকে নিখোঁজ, সেটাকেই খুঁজছিল ওরা। ব্যাপারটা আমি জানতে পারতাম না যদি ওই বাচ্চা প্রাণীটা আমার চোখের সামনে না পড়তো। আজ ভর দুপুরে যখন ক্ষুধা মেটানোর জন্য খাবার এবং আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র জোগাড় করতে পেরেছি, তখন এই বাচ্চাটাকে চোখে পড়ল। আমরা মূল রাস্তা ধরে হাঁটছিলাম। আমার হাতে একটা লোহার পাইপ আর মেজর হাতে রিভলভার। তিনি আগে আগেই হাঁটছিলেন, আমি পিছু পিছু। হঠাৎ কি মনে করে যেন রাস্তার ঠিক বাঁ দিকে যে সরু গলিটা চলে গেছে, সেটার এক অংশে চোখ পড়লো আমার। দেখে অদ্ভুত প্রজাতির প্রাণীগুলোর মতোই দেখতে, তবে আকারে ছোট্ট জন্তুটা। ছোট জলাশয়ের সামান্য পানিতে দাপাদাপি করছে, কোনো মতে উঠে দাঁড়িয়ে আবার হরচট খেয়ে পড়ে যাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। এগিয়ে এসে আবার পানির দিকে যাচ্ছে। ততক্ষণে মেজর একটা বিশাল দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে গেছেন। আমি অতি সাবধানে এগিয়ে গেলাম, তবে মেজরের দিকে নয়, সে ছোট্ট পানিটার দিকে। প্রাণীগুলো দিনের আলোয় ঠিক করে চোখে দেখে না, ঝাপসা ঘোলাটে সাদা মতো চিত্র টের পায় শুধু। আমি কাছে গিয়ে গা ছুতেই সেটা খরগোশের মতো নাক নাড়াতে নাড়াতে আমাকে শুকতে লাগলো। আমি তার কান ছুঁয়ে দিলাম। তকতকে খসখসে কানটা আমার হাতের চেয়ে বড়। অন্য হাত দিয়ে ঘন লমস ঘাড় স্পর্শ করতেই প্রাণীটা আরামে আমার গায়ের উপর গা এলিয়ে দিল। একটু সরে যেতেই গোদ গোদ শব্দ করে ঘাড়টা আমার দিকে বাড়িয়ে দিল, যাতে আরও আদর করি। ভাবতেই অবাক লাগছে যে আজকের এই আদুরে বাচ্চা প্রাণীটাই কদিন পর হিংস্র হয়ে উঠবে, শহরে তাণ্ডব চালাবে, নির্দয়ের মতো মানুষ খুন করবে। এই বাচ্চাটার কথা মেজরকে বলতে যাচ্ছিলাম, তখনই সেটা দুই লাফে এগিয়ে আসে আমার পিঠের ওপর, থুতুনি ঘষতে লাগলো। এর অর্থ সে আরও আদর চাইছে। কিন্তু এমন হিংস্র প্রাণীকে আদর দেওয়া কি ঠিক হবে? এটা স্বজাতির চোখে পড়লে প্রাণে বাঁচা সম্ভব হবে না। এর যে কোনো প্রকার অঘটন ঘটে যাওয়ার আগেই মেজরকে বলে দেওয়াই ভালো হবে। কিন্তু শেষমেশ আমি তা করতে পারলাম না। মেজরের সাথে রিভলভার আছে, তিনি এই প্রাণীটার কথা শুনলেই ছুটে এসে গুলি করে দেবেন। এটা আমি মানতে পারছি না। হঠাৎ কী কারণে যেন এই বাচ্চা প্রাণীটার প্রতি খুব মায়া হচ্ছে আমার। এত বড় জন্তুকে লুকিয়ে রাখতে পারা কঠিন। এটা বয়সে বাচ্চা হলেও আকারে অনেক বড়। সোজা হয়ে দাঁড়ালে এর উচ্চতা আমার থেকে অল্প একটু কম হবে। সুতরাং এটাকে লুকিয়ে রাখতে গিয়ে হাফ ধরে গেল। তবে পাবলিক টয়লেটে আটকে রাখতে পেরে শেষমেশ স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেন জানি না প্রাণীটাকে মেজরের হাত থেকে বাঁচাতে পেরে খুব আনন্দিত লাগছিল আমার। আমি জানি কিছুদিন পরে এই প্রাণীটাই আমার বিপদ হয়ে দাঁড়াতে পারে। হয়তো এই প্রাণীটা আমার মৃত্যুর কারণ হতে পারে। তবে এই মুহূর্তে এটার হিংস্রতা আমার চোখে পড়ল না। এর মাঝে একটা কোমল শিশুকেই দেখতে পাচ্ছি আমি। তাই তো এটা যাতে মেজরের সামনে না পড়ে সেজন্যই পাবলিক টয়লেটের ভিতর লুকিয়ে রেখে এলাম। কিন্তু এই একটা সিদ্ধান্ত যে আমি জীবনের গতিপথ এতটা ঘুরিয়ে দেবে তা আমার জানা ছিল না। মেজর একটা গ্যাসের চুলার দোকানে ঢুকেছেন। এই অসময়ে গ্যাসের চুলার কী দরকার তা বুঝে উঠতে পারেনি। ইতস্তত করে কিছু জিজ্ঞেস করব তার আগে তিনি একটা গোপন দরজা আবিষ্কার করে ফেললেন। তার হাতের ইশারায় দরজাটা ঠক ঠক করে খুলে গেল। খুটখুটে অন্ধকার একটা ঘর, আকারে বিশাল ফাঁকা অন্ধকার ঘরটায় প্রবেশ করে টর্চ লাইটের আলোয় সুইচ বোর্ড খুঁজে বের করলেন তিনি। আলো জ্বালিয়ে দিতেই ভেতরের দৃশ্য দেখে আমার চোখ ছানা ভরা। শহরের এই ছোট্ট গ্যাসের চুলার দোকানে আড়ালে এত বড় অস্ত্রাগার রয়েছে, সেটা কে বিশ্বাস করবে? বিশাল বড় ঘর, মাঝখানটা পুরোপুরি ফাঁকা, শুধু চারপাশের দেয়ালে নানান অস্ত্র সাজিয়ে রাখা আছে। মামুলি রিভলভার থেকে শুরু করে স্নাইপার রাইফেল, AK-47, ইউজি, সাবমেশিন, কোনো কিছু বাদ নেই, সব আছে এখানে। মেজর একটা AK-47, একটা ইউজি আর একটা ম্যাগজিন নিয়ে আমাকে সুযোগ দিলেন। আমি একটা মডেল না জানা পিস্তল নিলাম শুধু। চলে আসার সময় যখন রাস্তার পাশের পাবলিক টয়লেটের কাছে গিয়ে আসলাম, তখন ছোট প্রাণীটাকে গোদ গোদ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। সেটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আমি ভয় পাচ্ছিলাম এইভাবে যে মেজর যদি টের পেয়ে যান তাহলে আর প্রাণীটাকে বাঁচানো সম্ভব হবে না। এতদিনের একাকী আতঙ্কিত জীবনের পুরো ঝাল তিনি এই বাচ্চা প্রাণীটার উপর মেটাবেন। রাত তখন কত আমি জানি না। বাসার গেটটা সারিয়ে নেওয়া যায়নি,
ঘরের দরজা খুলেও না। তাই মেজর সাহেব আমাকে নিয়ে অন্য একটা বাড়িতে উঠেছেন। প্রতিবেশীরা এই বাড়ি ছেড়ে যাওয়ার সময় একটা ডুপ্লিকেট চাবি মেজর সাহেবের কাছে দিয়ে গেছিলেন। সেই চাবির সঠিক ব্যবহার করা হলো আজ। ভারী লোহার কেটে দুটো তালা দিয়ে ঘরের মূল দরজায় আরও একটি তালা ঝোলানো হলো। সব ঘরের দরজা লাগিয়ে আমরা ডাইনিং রুমে বসে আছি। টেবিলের উপর ভারী অস্ত্র। আক্রমণ হলেই এলো পাথারে ফায়ারিং হবে। অনেকক্ষণ পরিবেশ ঠান্ডা থাকায় আমাদের দুজনেরই একটু ঘুমের ভাব আসছিল, তবে আমি সম্পূর্ণ সজাগ আছি। আমার স্পষ্ট মনে আছে যে দিনের বেলায় একটা বাচ্চা প্রাণীকে পাবলিক টয়লেটে আটকে রেখেছিলাম। ভাবছি মেজর ঘুমিয়ে পড়লে আস্তে করে বেরিয়ে যাব, যে করেই হোক বাচ্চাটাকে মুক্তি দিতে হবে, না হলে তো সেটা না খেতে পেয়ে সেখানেই মরে পড়ে থাকবে। আমি কারোর প্রাণনাশের কারণ হতে চাই না, তাই ঘুমের ভান করে টেবিলের উপর মাথা রেখে স্থির হয়ে আছে। মেজর ঘুমিয়ে পড়লে কিছুক্ষণ পর মেজর যখন সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন, তখন আমি এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলাম। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। হঠাৎ একটা ভিত প্যাঁচার ডানা ঝাপটিয়ে উড়ে গেছে, সেটা আমি খেয়াল করিনি। ঘুমন্ত মেজরের হাতের কাছ থেকে সন্তর্পণে চাবিটা তুলে এনে দরজা খুলে বেরিয়ে যেতে যেতে যখন ভাবছি যে এই মাঝরাতে বেরোবার সিদ্ধান্ত না, আমি এখন নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছি, ঠিক তখনই একটা টিকটিকি দূর থেকে টিকটিক করে আওয়াজ দিয়েছে। সেটাও আমি খেয়াল করিনি। এমনকি একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি আমাকে সারাক্ষণ দেখে দেখে রাখছে, সেটাও আমার নজরে পড়েনি। রাতের বেলা কাক ডাকতে শুনিনি কোনোদিনও। আজ হঠাৎই একটা কাক উচ্চ শব্দে ডেকে উঠল। সেই আওয়াজটা শুনে মনে হলো যেন কাকটা খুব কষ্টে আছে, কিংবা কাউকে কষ্ট পেতে দেখেছে সে, তাই বিলাপ করছে। কিন্তু এদিক ওদিক তাকিয়ে কোথাও কাকে দেখা মিলল না। ভেবেছিলাম মনের ভুল, ভয়ে বুক ধরফর করছে বলেই ভুলভাল জিনিস মাথায় আসছে। কিন্তু পরক্ষণে দেখি দোতলার ব্যালকনি থেকে নিচে পড়ে যাচ্ছে একটা কাক। এমনভাবে পড়ছে যেন সেটাকে কেউ মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কৌতূহল মেটাতে দৌড়ে সেখানে গিয়ে দেখি সত্যি সত্যি একটা কাক মরে পড়ে আছে। না, তখনও মরেনি, মরণ যন্ত্রণায় ছটফট করছে। আমি দুহাতে সেটাকে তুলে নিতেই আমার হাতের উপর কাকটা শেষবার কা উচ্চারণ করে দুনিয়ার মায়া ত্যাগ করলো। কাকটার ডান পাখনার কিছু পালক ছেঁড়া এবং তার গায়ে ভারী আচারের দাগ। দেখে মনে হচ্ছে ওই অদ্ভুত প্রাণীগুলোর থাবা খেয়েছে কাকটা, হয়তো একটু লেগেছে। ভালো করে থাবা বসিয়ে দিতে পারলে কাকটাকে আর খুঁজেই পাওয়া যেত না। মৃত কাকের দেহটা মাটিতে নামিয়ে রেখে মাথা উঁচু করে উপরে ব্যালকনি থেকে তাকালাম। মনে হচ্ছে কাকটা ব্যালকনিতে দাঁড়িয়ে রাখছিল। তখন ওই অদ্ভুত প্রাণীগুলির একটি ছুটে এসে থাপা বসিয়ে দিয়েছে, যার ফলে কাকটা উপর থেকে নিচে পড়ে গেছে। কিন্তু উপরতলার ওসব প্রাণী যাবে কিভাবে? গেটে দরজা এতগুলো তালা দেওয়া হয়েছে, তাছাড়া এত বড় প্রাণী বাসায় ঢুকলে তো টের পাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো, সত্যি সত্যি প্রাণীগুলোর একটিও যদি ঘরে ঢুকতো তাহলে মেজর সাহেব এতক্ষণে খানেক গুলি ছুড়ে দিতেন। কাকের মৃত্যু ব্যাপারটা কাকতালীয়ভাবে মূল গেটের দিকে রওনা হলাম। কিন্তু পেছন থেকে, অর্থাৎ ব্যালকনিতে দাঁড়িয়ে দুটো চোখ আমাকেই দেখছে, সেটা আমি তখনও জানি না যে এই বাড়িতে সত্যি সত্যি অদ্ভুত প্রাণী লুকিয়ে আছে। তাও একটা না, অনেকগুলো। সবগুলো চোখে হিংস্রতা, পেটে ক্ষুধা আর মস্তিষ্কে রক্তের নেশা, মানুষ খুন করার নেশা। অনেকটা দূরে চলে আসার পর মনে পড়লো আমি অস্ত্র না নিয়ে চলে আসছি। রিভলভার তো দূর, আত্মরক্ষার জন্য এক টুকরো কাঠ পর্যন্ত নেই আমার কাছে। তবে বাহাতে একটা কমলা আছে। খাবার টেবিল থেকে তুলে নিয়ে আসা কমলার খোসা ছাড়তে ছাড়তে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। মাঝে মাঝে মনে হলো যেন কে বা কারা আমার পিছু করেছে। পেছনে শূন্য ফাঁকা রাস্তা ছাড়া আর কিছু দেখা যায় না। কিন্তু পেছন তাকিয়ে দেখি কেউ নেই। পেছনে শূন্য ফাঁকা রাস্তা ছাড়া আর কিছু দেখা যায় না। যদিও রাস্তাটা আর রাস্তা নেই, সেটা পতিত জমি হয়ে গেছে। দীর্ঘদিন গাড়ি কিংবা মানুষ এদিকে না আসায় পিচ ঢালা রাস্তায় বড় বড় ঘাস উঠেছে। গাছের পাতা ডালপালা ছাড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। সাইকেল, রিক্সা, মোটর বাইক সহ নানান যানবাহন পড়ে আছে এখানে সেখানে। ধুলো পড়তে পড়তে সেগুলো হনুমানের রূপ নিয়েছে। একসময় মানুষ নিজের সাইকেলটাও তালা দিয়ে রাখতো যাতে চুরি না হয়, আর এখন 30-40 লাখ টাকার গাড়িটাও অযত্ন পড়ে আছে। দেখার কেউ নেই, নেওয়ারও কেউ নেই। প্রাণ হাতে নিয়ে গাড়ি চুরি করতে আসে এমন সাধ্য কার? পাবলিক টয়লেটের দরজাটা খুলে দিতেই বাচ্চা প্রাণীটা গদ্গদ শব্দ করে আমার গা ঘেঁষে চারিদিক চক্কর দিতে লাগলো। তার গলার স্বর শুনে বোঝা যাচ্ছে সে অভিমান করে আছে। যদি অভিমান করাটাই স্বাভাবিক, আমি তাকে সেই দুপুর থেকে এখানে আটকে রেখেছি। বেচারা এত সময় ধরে দুর্গন্ধযুক্ত ময়লা টয়লেটে আটকা পড়ে আছে, এই জন্য তার রাগ লাগবে, এটাই স্বাভাবিক। তবে সেটা অভিমান করার সত্ত্বেও আমাকে ছুঁয়ে দিচ্ছে, থুতুলি দিয়ে আলতো ধাক্কা দিচ্ছে। দেখে আনন্দ লাগলো এই ভেবে যে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, শিশু মানে আদরে। শিশুরা সাধারণত যার কাছে আদর পায় তার কাছে সবসময় থাকতে চায়। এই প্রাণীটার খেতেও তাই রেখেছে।
আমি একবার শুধু তার গায়ে হাত বুলিয়েছিলাম, এতে সে আমাকে চিনে রেখেছে। সত্যি ভারী অদ্ভুত সৃষ্টিকর্তার সকল সৃষ্টি। প্রাণীটা আমার হাতের আধ খাওয়া কমলা খাচ্ছে দেখে অবাক লাগলো আমার। এরা তো মাংসাশী প্রাণী, তাহলে কমলার প্রতি এর তো আগ্রহ কেন? আমার কৌতূহল আরও ঘনীভূত হয়ে এলো যখন দেখলাম প্রাণীটা কমলা ফেলে দেওয়া খোসাগুলো হাতে নিয়ে খুব উপভোগ করে খাচ্ছে। এত বড় প্রাণী, এত বড় তার পেট, সারাদিন কিছু না খেয়ে অর্ধেক কমলায় কিছু হয়নি, তাই খাওয়া শেষ করে আমার দিকে ফেল করে তাকাচ্ছে প্রাণীটা, যাতে আমি আরও খাবার দিই। সব মিলিয়ে খুব বাজেভাবে সন্দেহ হতে লাগলো আমার। মনে হলো যেন কোথাও কিছু একটা ভুল হচ্ছে, কোথাও কোনো একটা বিষয় লুকিয়ে আছে যা আমার ক্ষুদ্র মস্তিষ্কে আপাতত ধরতে পারছে না। তবে এই সব কিছুর আড়ালে বিশেষ এক রহস্যের গন্ধ পেতে শুরু করেছি আমি। প্রাণীটা নাছোড়বান্দার মতো আমার পিঠে গাল ঘষছে, মানে তার আরও কমলা বা কমলা খোসা চাই। মাংসাশী প্রাণীর কমলা প্রতি এতটা আগ্রহ আমি কিছুতে মানতে পারছি না, বিশেষ করে সেই সব প্রাণীর জীবিত মানুষকে চোখের পলকে ছিন্ন ভিন্ন করে ফেলে। যেসব প্রাণীর ভয়ে পুরো শহর খালি হয়ে গেছে, সব মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, সে অতি ভয়ঙ্কর জাতের প্রাণী আগ্রহ কিনা মামুলি কমলায়? যে একবার তাজা রক্ত আর কাঁচা মাংসের স্বাদ পেয়েছে তাকে কি এসব সামান্য জিনিস আকৃষ্ট করবে? না, কোথাও একটা কিন্তু আছে, কিন্তুটা কোথাও তা আপাতত বের করতে পারছি না। এই মুহূর্তে প্রাণীটাকে বাগিয়ে দেখার জন্য দূরে ফেলে আসা যাক। একটু কমলা খোসা তুলে এনে সাথে একটি গাছের কচি পাতা এনে দিলাম। আশ্চর্যের বিষয় হলো প্রাণীটা সেগুলো খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। কমলার খোসার সাথে গাছের পাতা ওয়াক করে ফেলে দেওয়ার বোতলে চিবিয়ে চিবিয়ে গিলে খাচ্ছে। শুকনো পাতার উপর দিয়ে একসঙ্গে অনেকে হেঁটে আসার শব্দ পেয়ে সতর্ক হয়ে গেলাম আমি। সামনে দৃষ্টি ফেলে দেখি অনেক দূরে অন্ধকার থেকে অনেকগুলো প্রাণী আস্তে আস্তে বেরিয়ে আসছে। সবগুলোর দৃষ্টি আমার ওপর। মৃত্যু নিঘাত জেনে নিজেকে প্রাণীগুলোর হাতে সমর্পণ করে দাঁড়িয়ে রইলাম। ব্যাপারটা খুবই স্বাভাবিক। আমি এত রাতে বেরিয়ে এসেছি এটা জানতে পেরে ওরা ছুটে এসেছে, এতে আমার একটু কৌতূহল নেই। কিন্তু যখন দেখি অদ্ভুত প্রাণীর দলে মাঝখান থেকে একটা মানুষ বেরিয়ে আসছে, তখন কৌতূহল আমার মুখ হা হয়ে গেল। মানুষটা আগে আগে হাঁটছে, প্রাণীগুলো তাকে অনুসরণ করছে। আশ্চর্যের ব্যাপার হলো সামনের মানুষটা আর কেউ নয়, স্বয়ং মেজর জবায়েত। একেবারে সাধারণ ভঙ্গিতে হেঁটে আসছেন মেজর জবায়েত। তার হাতে কোনো অস্ত্র নেই, ছোট রিভলভার কিংবা ইউজি সাবমেশিন কিছুই নেই, খালি হাতে এগিয়ে আসছেন তিনি। তার পেছনে অসংখ্য মানুষকেক প্রাণী, অথচ তার চেহারায় বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই। খুব কাছাকাছি এসে তিনি দাঁড়িয়ে পড়লেন। হাত দিয়ে ইশারা করতেই সবগুলো প্রাণী একসঙ্গে থেমে গেল। ওরা মেজরের কথা শুনছে। আশ্চর্য, মেজরের মুখ দেখে মনে হচ্ছে তিনি আমার উপর খুব বেশি বিরক্ত। গলা টান টান করে কড়া স্বরে তিনি বললেন, ভেবেছিলাম তুই প্রমাণ জোগাড় করেছিস, এজন্য এতক্ষণ বাঁচিয়ে রেখেছি। প্রথম যেদিন তোকে দেখি সেদিনই সন্দেহ হয়েছিল। যেদিন প্রথমবার কেউ নিয়ম ভেঙে এই শহরে উপস্থিতি দিয়েছিল, আর সেটা হচ্ছিস তুই। তোর আগে বহু মানুষকে জেল থেকে ছাড়া হয়েছিল শুধুমাত্র আমার এই প্রাণীগুলোর খোরাক হওয়ার জন্য। প্রতি রাতেই একটা করে মানুষ ছাড়া হতো, আর এরা মানুষটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতো। কিন্তু তুই এসে সেই নিয়ম ভেঙে দিলি। তুই প্রথম মানুষ যে কিনা রাতের অন্ধকারে এই শহরের বুকে পা রেখে এখনও বেঁচে আছে। তাই তোর উপর আমার প্রাণীগুলো ভীষণ রেগে আছে, ভীষণ। বলতে বলতে তিনি হাত বাড়িয়ে দিতে একটা প্রাণী মেজরের হাতে নিজের মাথা পেতে দিল। মেজর প্রাণীটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার বাচ্চারা এখন তোকে ইচ্ছে মতো আঘাত করতে করতে মেরে ফেলবে। তোর রক্ত মাংসের স্বাদ নেবে। তার মানে আপনি এই প্রাণীগুলো আবিষ্কারক? তিনি তাচ্ছিল্য করে বললেন, না রে, আমি কেন ওসব করতে যাব? যা করার ওই পাগল বিজ্ঞানীটাই করেছিল। আমি তো শুধু এদেরকে ট্রেন করেছি। এমন ট্রেন করেছি যে ওরা নিজেদের মনিবকেই খুন করে ফেলেছে। কেন এমন করলেন? প্রশ্ন শুনে মেজর হাসি থামিয়ে বললেন, কেন কেন এমন করেছি কারণটা বুঝতে পারছো না? এটাও বলে দিতে হবে। আপনি এতটা জঘন্য লোক তা আমি আগে ভাবতে পারিনি। তিনি বিদ্রুপ করে হেসে বললেন, রাজনৈতিক নেতারা যখন হাজারো মানুষকে মিথ্যে আশ্বাস দেয়, লোক ঠকায়, এমনকি মানুষ খুন করাতেও দ্বিধাবোধ করে না, সেখানে আমি কেন পারবো না? আফটার অল সবার লক্ষ্য তো ওই এতটাই পাওয়ার। এই পাওয়ারের জন্য সবাই কত কী করে। আমি না হয় কিছু মানুষকে কোরবান করে দিলাম,
আমি না হয় কিছু স্বাভাবিক প্রাণীকে অস্বাভাবিক করে তুললাম, না হয় দিলাম একটু আতঙ্ক ছড়িয়ে। এতে যদি সামান্য কিছুদিনের মধ্যে পুরো শহরটা দখল করে ফেলতে পারি, তাতে ক্ষতি কি? তার মানে এই প্রাণীগুলো মাংসাশী নয়, আপনি এদেরকে তাজা মাংস খাওয়া শিখিয়েছেন। ভুল বললে, আমার পেছনে যাদেরকে দেখেছো তারা কেউই মাংস খায় না। তাদের প্রধান খাদ্য কলার ধোসা, ঘাস, লতাপাতা, ফলমূল। এরা তো মানুষ খুন করে আমার জন্য, আমাকে খুশি করার জন্য, যাতে আমি পুরো শহরে রাজত্ব করতে পারি। দেখছো না কিভাবে অল্প সময় পুরো শহরটা খালি হয়ে গেছে? এখন এই পুরো শহর আমার। শহরের সবগুলো বাড়ি, সবগুলো গাড়ি, সব দোকানপাট, গাছপালা, রাস্তাঘাট, খোলা মাঠ, শহরের প্রতিটি ইট, প্রতিটি সব আমার। সব শীঘ্রই এমন একটা দিন আসবে যখন পুরো দেশটাই আমার নিয়ন্ত্রণে চলে আসবে। আমি হব এদেশের একমাত্র নাগরিক। কিন্তু এটা কি ঠিক? ঠিক বেঠিকের ধার আমি ধারি না। পাওয়ারের জন্য আমি সব করতে পারি। শীঘ্রই এই দেশটা ফাঁকা হয়ে যাবে। এদেশে সব মানুষ ভয়ে আতঙ্কে দেশ ছেড়ে পালাবে। আমার ভয় পালাবে। আমি হব এখানকার একমাত্র জীবিত মানুষ। তার আগে আমি আপনাকে খুন করে ফেলবো। ভীষণ রাগে কথাটা বলে ফেলার পর দেখি মেজর বিশাল প্রাণীর মাথার ওপর থেকে হাত সরিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে প্রায় 7 ফুট উঁচু প্রাণীটা সোজা হয়ে দাঁড়ালো। মেজর ধীর গলায় বললেন, শেষ ইচ্ছে? আপনার মতো অমানুষকে খুন করা। অল দ্য বেস্ট। কাম হিট মি, কিল মি বাডি, জাস্ট ডু ইট। অট্টহাসিতে ফেটে পড়লেন তিনি। বড় প্রাণীটাকে ইশারা করতেই সেটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এমন সময় হঠাৎ মনে হলো চারপাশে ঝড় বইতে শুরু করেছে। গাছপালাগুলো অস্বাভাবিকভাবে নড়ছে। দূর থেকে কীরকম একটা শব্দ আসছে। লম্বা প্রাণীটা মাথা উঁচু করে তাকালো। সঙ্গে সঙ্গে বাকিরাও আকাশের দিকে তাকালো। মেজর জবাইয়ে তো চোখ তুললেন। আমিও দেখি আকাশের কালো অন্ধকার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে মস্ত একটা হেলিকপ্টার নিয়ে 3 জন এক্স মিলিটারি রওনা দিয়েছেন। তাদের সঙ্গে ভারী অস্ত্র, ভারী মানে খুবই ভারী। অদ্ভুত কিছু দেখলেই গুলি ছড়া হবে। এখন রাত হওয়ায় নিচের সব কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না, তাই সামান্য উঁচু দিয়ে উড়ে চলছে হেলিকপ্টারটা। একজন একটা ভারী অস্ত্র নিচের দিকে তাক করে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছেন। অপরজন বসে বসে চারিদিকটা ভালো করে দেখছেন। তার হাতে নাইট ভিশন বাইনোকুলার। তৃতীয় ব্যক্তি অর্থাৎ ক্যাপ্টেন মারুফ হেলিকপ্টার উড়াচ্ছেন। তিনি তার 2 সহযোগী ক্যাপ্টেন আসিফ এবং ক্যাপ্টেন শাওনকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কি মনে হয় এই অন্ধকারে বিশেষ কোনো ক্লু পাওয়া যাবে? বাইনোকুলার দিয়ে যিনি দেখছিলেন অর্থাৎ ক্যাপ্টেন আসিফ বিড়বিড়িয়ে জবাব দিলেন, ক্লুর জন্যই আমরা বেরিয়েছি। আমার মনে হয় এই সময়টাই ইনভিটেশন করার জন্য বেস্ট। তৃতীয় ব্যক্তি অর্থাৎ ক্যাপ্টেন শাওন তার পুরো ঠোঁটে ডাউস সাইজের জ্বলন্ত সিগারেটটা রাখতে রাখতে বললেন, ইনভেস্টিগেশন করার টাইম আছে নাকি? অস্বাভাবিক কিছু দেখলেই দাম ফায়ারিং করবো, ব্যাস কিচ্ছা খতম। কিন্তু নিচে জীবন্ত মানুষও থাকতে পারে। তোমার এই বেখেয়ালির জন্য একটা নির্দোষ মানুষের প্রাণ যেতে পারে, সেটা কি তুমি জানো? তীব্র বিরক্তি নিয়ে ক্যাপ্টেন শাওনের দিকে তাকালেন ক্যাপ্টেন আসিফ। শাওন সিগারেট টান দিয়ে বললেন, অত বাবার টাইম নেই, নিচে কিছু দেখলেই ফায়ারিং করবো, ফাইনাল। না, তুমি এটা কখনোই করবে না। প্রতিবাদ করে বলে উঠলেন আসিফ। ক্যাপ্টেন মারুফ পেছন তাকিয়ে বললেন, তোমরা আবার শুরু করলে? এভাবে ঝগড়া করলে মিশন সাকসেসফুলি কমপ্লিট করা সম্ভব? সরি। আসিফ ও শাওন দুজনে চুপ মেরে গেলেন। আসিফ আবারও বাইনোকুলার দিয়ে চারপাশে দেখছেন। শাওন ভারী অস্ত্রটা একদিকে তার করে দাঁড়িয়ে আছেন। একটু আগে ওয়ার্কআউট করায় তার হাতের বিশাল মাংসপেশি ফুলে শক্ত হয়ে গেছে। হাতের শিরাগুলো চামড়ার উপরে উঠে এসছে। কপালে ঘাম, গায়ের পাতলা টি শার্টটি ঘেমে চপচপ হয়ে আছে তার। রাতের প্রায় 1টা। তবু এই 3 জন কারোর চোখে ঘুম নেই, একটু ক্লান্তি নেই। 3 জনেই সজাগ, সতর্ক। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে তারা সবসময় প্রস্তুত। হঠাৎ ক্যাপ্টেন আসিফ চিৎকার দিয়ে উঠলেন। মাই গড! তারপর বাইনোকুলার দিয়ে ভালো করে দেখতে লাগলেন। মারুফ বললেন, কি হয়েছে? আসিফ বিস্মিত গলায় বললেন, ওই যে 2টো জীবন্ত মানুষকে দেখা যাচ্ছে। একটা মানুষ একা দাঁড়িয়ে আছে, অপর পাশে দ্বিতীয় মানুষটা। তার পিছনে অদ্ভুত রকমের অসংখ্য প্রাণী দাঁড়িয়ে আছে। প্রাণীগুলোর মধ্যে কোনো অস্থিরতা নেই, যেন তাদেরকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে।
হেলিকপ্টারটা যখন প্রাণীগুলোর মাথার উপরে চলে এসেছে তখন সুযোগ পেয়ে ক্যাপ্টেন শাওন গুলি করতে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন আসিফ ঝাঁপিয়ে পড়ে বললেন, ডোন্ট শুট, আই সেভড, ডোন্ট শুট। ক্যাপ্টেন মারুফ বললেন। গায়েজ, এটা আমি কি দেখছি? আসিফ এবং শাওন দুজনেই কৌতূহলী হয়ে পড়লেন। কি? মারুফ বললেন, এইদিকে এসো হারি। ওরা দুজনে এগিয়ে এসে দেখেন, তারপর দুজনে একসঙ্গে বলে উঠলেন। ও মাই গড। তারপর তিনজন একসঙ্গে বলে উঠলেন। ইটস ইম্পসিবল। ক্যাপ্টেন মারুফ বিস্মিত গলায় বললেন, সত্যি ইনি মেজর জওয়াবের তো, কিন্তু এটা কিভাবে সম্ভব? তড়িৎ গতিতে পাল্টা প্রশ্ন করলেন ক্যাপ্টেন শাওন। আমি নিজে দেখছি সিক্রেট এজেন্সি শুটার মেজরের বুকে পরপর 2টা গুলি করেছে। লোকটা তখনই মারা গিয়েছিল। তাহলে 2 বছর পর সে আবার ফিরে আসলো কিভাবে? ক্যাপ্টেন আসিফ বাইনোকুলারটা চোখ থেকে নামিয়ে বললেন, আমি 100% শিওর এটা মেজর জুবায়েদ। তার মানে সে তার অতীতের বদলা নিচ্ছে? শাওন বাধা দিয়ে বলে উঠলেন, বদলা আবার কি? সে নিজে স্বার্থের জন্য 6টি তাজা আর্মিকে কোরবান করেছিল। সেটা সিক্রেট এজেন্সির হেডের কারণে যেতেই তিনি ব্যবস্থা নিলেন। মেজর যা করেছে এই জন্য গুলি খাওয়া তার প্রাপ্য। সুতরাং এখন সে বদলা নিচ্ছে না, বরং ক্রাইম করছে। আসিফ বললেন, মেজর কি তাহলে এই প্রাণীগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? তাই তো মনে হচ্ছে। বললেন ক্যাপ্টেন মারুফ, তাদের মধ্যে সবচেয়ে মাথা গরম যার। অর্থাৎ ক্যাপ্টেন শাওনের মেজাজ সবসময় একটু খারাপ থাকে, এখনও আছে। তিনি সিগারেট শেষে টান দিয়ে বললেন, এইবার সবাইকে জীবনের শিক্ষা দিয়ে ছাড়বো। বলে তিনি ভারী অস্ত্রটা 2 হাত দিয়ে ঝাপটে ধরলেন। ক্যাপ্টেন মারুফ ও আসিফ দুজনে চেঁচিয়ে গুলি করতে নিষেধ করলেন, কিন্তু ক্যাপ্টেন শাওন সেসব কানে না তুলে এলো পাথারে গুলি ছুটতে লাগলো। গুলির শব্দে সবগুলো প্রাণী যে যেদিকে পারে ছুটে যেতে লাগলো। তবে মেজর জোবায়েদ 1 পাও নড়লেন না, যেখানে যেমন ছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন। গুলিবর্ষণ শেষ হতেই ব্যাকপ্যাকে রাখা ধারালো চাকুটা বের করে নিলেন ক্যাপ্টেন শাওন। বললেন, সারা কপাল ভালো, একটা গুলিও লাগে নাই। তবে এবার সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। বলেই প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়লেন তিনি। ক্যাপ্টেন মারুফ ও ক্যাপ্টেন আসিফ একসঙ্গে চেঁচিয়ে উঠলেন, কিন্তু ততক্ষণে ক্যাপ্টেন শাওন হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়েছেন। শাওন যখন প্যারাশুট নিয়ে মাটিতে নেমে এসেছেন তখন আশেপাশে একটি পোকাও ছিল না। ধারালো নাইফ হাতে নিয়ে সন্তর্পণে এগোচ্ছিলেন তিনি। কিন্তু অদ্ভুত প্রাণীগুলো যে গুলি শব্দে পালিয়ে গেলেও দূর থেকে মেজর জোবায়েদের ইশারায় অপেক্ষা করছে, সেটা ক্যাপ্টেন শাওনের ধারণা বাইরে ছিল। তাই তো তিনি যখন মেজর থেকে মাত্র 10 হাত দূরে, তখনই জমিন কাঁপিয়ে অসংখ্য প্রাণী ছুটে এলো। একটা না, শত শত, হাজার হাজার প্রাণী। কিছু বুঝে ওঠার আগে ওরা ক্যাপ্টেন শাওনের দেহটা ভিন্ন ভিন্ন করে ফেলল। তাই দেখে মেজর সরু হাসলেন। তারপর উপরের দিকে তাকিয়ে হেলিকপ্টারকে উদ্দেশ্য করে বললেন, তোদের কেউ দেখে নেব। গুলির শব্দে প্রাণীগুলো যখন দিশেহারা হয়ে প্রাণপণে ছুটতে শুরু করছিল তখন সুযোগ পেয়ে আমিও পালিয়ে আসি। টানা কয়েক ঘন্টা হাঁটার পর একটা নদী কিংবা খালের সামনে এসে পড়ছি। এপারে সব থমথমে হলেও সব বাড়িগুলো পরিত্যক্ত হলেও ওপরের দৃশ্যটা অন্যরকম মনে হলো। তখন দূরে কোনো এক মানুষকে হেঁটে যেতে দেখে বুকে পানি এলো। জীবিত মানুষ, তার মানে ওপার নিরাপদ। সারা রাত হেঁটে আসায় ভীষণ ক্লান্ত লাগছে আমার। গত কয়েকদিন খাওয়া দাওয়ায় অনিয়ম হয়েছে, তার ওপর আজব আতঙ্ক। গতকাল রাতে ধকল হয়েছে সবচেয়ে বেশি। হেলিকপ্টার থেকে গুলি ছড়ার পর প্রায় আধ ঘন্টা একটানা দৌড়েছে, এতে আমার এনার্জি খতম হয়ে গেছে। তারপর আবার সারা রাতের হাঁটাহাঁটি। এখন সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকু আমার নেই, অথচ সামনের এই মস্ত খাল বা নদীটা সাঁতরে পার হতে হবে। পানি ভেঙে যখন ভেজা শরীর নিয়ে কোনো মতো তীরে উঠেছি তখন আর আমি আমার মাঝে নেই। মনে হলো এখনই চোখ লেগে আসবে আমার, তারপর এখানে মৃত্যু হবে। কিন্তু হঠাৎ মনে হলো এদিকটায় আমি একজন মানুষকে দেখেছিলাম। জীবনটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আমাকে আরও একবার মাথা উঁচু করে দাঁড়াতে শেখালো। প্রাণটা যাই যাই করছে, দেহটা তীর তীর করে কাঁপছে, চোখ দুটোই নেমে আসছে ঝাপসা কালো অন্ধকার। নামমাত্র শক্তি নিয়ে এগিয়ে চলার পণ করেও এগোতে পারলাম না। ভোরের চকচকে সূর্যের আলো এসে পড়েছে নদী বা খালের গর্ভে। পেছনে ফিরে তাকিয়ে সে দৃশ্যটাই দেখলাম একবার, তারপর আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। ধপাস করে কাদা পানিতে দেহ অর্পণ করলাম। তখন আমার নিঃশ্বাস চলছে। একটা লোক কোত্থেকে যেন ছুটে এসে আমার মুখের ওপর ঝুঁকে পড়ছে, তার চাপা কণ্ঠস্বর শোনা গেল। এই কে আপনি? এই যে শুনতে পাচ্ছেন? কোত্থেকে এসেছেন আপনি? এই একটা ছায়ার মতো দৃশ্য দেখলাম এক পলক।
তারপর আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে গেল। মনে হলো আমি মারা গেছি। পরলোকে চলে আসার পর এখন বিশ্রাম করছি, কিন্তু আমার মাথার কাছে যে মেয়েটি বসে আছে সে কে? বেহেশতের হুর। রাশভারী চেহারায় সে আমার দিকে তাকাচ্ছে। তার চোখ দুটো কি গভীর, দৃষ্টিতে কি মমতা। ছোট্ট গলাকার নথে এতটাই মানিয়েছে তাকে। মাথার চুলগুলো প্রশংসা করার মতো। এলো চুলগুলো এক করে খোপা বেঁধে দিতে ইচ্ছে করলো। পরে মনে হলো এত চুল বুঝি খোপায় ধরবে না। খুব বেশি ফর্সা নয়, দুধের মতো নয়, কেমন যেন তার গায়ের রং। বোঝা নাকে প্রথমবার কাউকে এত সুন্দর দেখাচ্ছে, তাও এতটা। অবচেতন গায়ের ওড়নাটা যে এলোমেলো হয়ে পড়েছে সেদিকে মেয়েটির খেয়াল নেই। থুতনিতে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে সে, তবে জ্ঞান নেই। অন্য মানুষকে মেয়েটি এখনও আন্দাজ করতে পারেনি যে আমি তার দিকে তাকিয়ে আছি। আজকের আগে আমি কারোর প্রতি মুগ্ধ হয়নি, কখনো কাউকে দেখে এটুকু আগ্রহ জানিনি। এই প্রথমবার আমি কারোর চোখের প্রেমে পড়লাম। চোখের প্রেমে। সত্যি তার দৃষ্টিতে কিছু একটা আছে, কিন্তু কি আছে কে জানে। কে আপনি? প্রশ্ন শুনে হিতাহিত জ্ঞান ফিরে প্রায় মেয়েটি দূরে সরে গিয়ে বলে, আপনার জ্ঞান ফিরেছে? আব্বুকে ডাকি? কিছুক্ষণ পর অনুমানে 40 কিংবা 45 বছর বয়সী ভদ্রলোক ঘরে এলেন। তার পিছু পিছু মেয়েটি, পুতুলের মতো মেয়ে, যে কেউ দেখলে ঘরে নিয়ে সাজিয়ে রাখতে চাইবে। আমারও সাজ জাগলো, কিন্তু যার ঘরই নেই সে আবার পুতুল সাজাবে। ভদ্রলোকের সাথে বিশেষ কথা হলো না, কিন্তু তিনি গম্ভীর মুখে জানালেন রাত হয়ে গেছে। আমি নাকি প্রায় 12 ঘন্টা পর জেগেছি। আমার শরীর এখন দুর্বল, তাই এখনই কিছু বললেন না। বিশ্রাম নিতে বলে তিনি বেরিয়ে গেলেন। রাতে ওই মেয়েটি সামান্য খাবার দিয়ে গেল। খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, তখন রাতের কয়টা বাজে জানি না, কারো চিৎকার শুনে সজাগ হই। চেয়ে দেখি সেই মেয়েটি এবং তার বাবা দুজনেই ঘরে চলে আসছেন। আমাকে জেগে উঠতে দেখে বললেন, জন্তুগুলো ওপারে ছিল, খাল হয়নি কোনোদিন। আজ মনে হয় খাল পেরিয়ে এপারে চলে এসেছে। যদি সত্যিই চলে আসে তাহলে কাউকে বাঁচতে দেবে না। ঠক গেলেন তিনি। মেয়েটি বাবাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। ভিত মেয়েটিকে আরও সুন্দর লাগছে। তার বয়স কত হবে? 16-17, এরকমই কিছু একটা হবে। সালবার কমিজে এমনই মনে হচ্ছে। শাড়ি পরলে হয়তো 18 বছরের মনে হতে পারে। সেই রাতে একই এলাকা থেকে 3টি মানুষকে তুলে নিয়ে যাওয়ার পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরপর মাত্র 12 ঘন্টার মধ্যে অধিকাংশ পরিবার প্রাণ হাতে নিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেল। যারা রইল তারা শীঘ্রই চলে যাবে। আমি পুরোপুরি ঠিক হতে পারিনি বলে কোথাও যায়নি। আজ আবার কি হয় এই ভেবে আতঙ্কে ছিলাম, কিন্তু এতটা ভয়ঙ্কর কিছু ঘটে যাবে তা আমার ভাবনা বাইরে ছিল। তখন রাতের কয়টা তা জানি না। ভরা আতঙ্ক রাতের ঘুমে হারাম হয়ে গেছে আমার। অনেকটা সময় চোখ বন্ধ রেখেও ঘুম না আসায় এরকম বিরক্তি নিয়ে শুয়েছিলাম। ধীরে ধীরে একটু তুন্দ্রার ভাব চলে আসছিল। এমন সময় একটা ধারালো আওয়াজ আমার ঘোর কাটিয়ে দিল। কেমন একটা গড়গড় আওয়াজ। এমন শব্দ আমি আগেও শুনেছি। যখন প্রথমবার অদ্ভুত প্রাণী আমার সামনে এসেছিল, আওয়াজটা যখন আরও একটু তীব্র হলো, তখন আর বুঝতে বাকি রইল না যে এটা ওই প্রাণীর আওয়াজ। তার মানে ওরা এখানে চলে এসেছে। লাফ দিয়ে উঠে বসার আগে দরজা ভাঙার শব্দ পাই। মুহূর্তের মধ্যে মৃদু আত্মনাদের শব্দ শোনা গেল। তারপর মনে হলো যে বিপদটা হাওয়ার বেগে ভাঙা দরজা দিয়ে বেরিয়ে গেছে। দ্রুত ছুটে গিয়ে দেখি ভদ্রলোকে বিছানা ফাঁকা, মেঝেতে ফিনকি দিয়ে পড়া রক্ত, ফোটা ফোটা রক্ত দরজার দিকে চলে গেছে। আমি দৌড়ে বাইরে যাই, ছুটে যাই সেই খাল বা নদীর সামনে। গিয়ে যা দেখি তাতে আমার গায়ে কাঁপন ধরে যায়। অতি বিস্মিত গোল গোল চোখে দেখি প্রায় 9 ফুট লম্বা একটা প্রাণী হাতের থাবায় একটা মানুষকে নিয়ে লাফিয়ে লাফিয়ে নদী পার হয়ে যাচ্ছে। যন্ত্রণাটার হাতে সে ভদ্রলোক যিনি আমাকে তার বাসায় আশ্রয় দিয়েছেন। প্রাণীটাও পারে উঠে গিয়ে কেন জানি থেমে গেল। তারপর কি একটা মনে পড়তেই যেন পিছনে ফিরে আমার চোখ বরাবর তাকালো। দূর থেকে প্রাণীটার চোখ মুখ আমি স্পষ্ট দেখতে পেলাম। আজকের আগে এত ভয়ঙ্কর চেহারা আমি জীবনেও দেখিনি। চোখে চোখ পড়তে আমি দৃষ্টি নামিয়ে ফেলি। তখনই সেটা লাফিয়ে লাফিয়ে অন্ধকার হারিয়ে যায়। ভেবেছিলাম আজকে আতঙ্কে এখানে শেষ, কিন্তু যাকে ধরে নিয়ে গেছে তার মেয়ে, যে মেয়েটির বয়স এখনও 18 বছর হয়নি। সেই পুচকে মেয়েটা আমাকে অবাক করে দিয়ে চোখের জল মুছে শক্ত গলায় বলল, আব্বুকে ফিরিয়ে আনতে হবে। আমি হতম্বম্ব হয়ে বলি, আজব প্রাণী ধরে নিয়ে গেছে, তার মৃত্যু নিশ্চিত। তবুও আমি যাব। আব্বু আমার একমাত্র আপনজন, তাকে আমার লাগবে। কিন্তু মেয়েটি কথা শুনল না। ভাবলে সহীন হবে, সরু হাসি দিয়ে বলল, আপনার ভয় লাগলে এখানেই থাকুন, আমি যাচ্ছি। আব্বুকে নিয়ে তবেই ফিরব। বলে হেঁটে হেঁটে জলে নেমে গেল। মুহূর্তে গভীর রাতে টলটলে জলের ভেতরে প্রবেশ করলো সে। পায়ে হেঁটে বুকে অবধি ডুবে গেল। এক সময় গলা, তারপর তার পুরো দেহটাই জলের নিচে চলে গেল।
অজ্ঞতা পেছন থেকে বিক্ষিপ্ত আওয়াজ দেয়, দাঁড়ান, আমি আসছি। দ্রুত ছুটে নেমে যাই চলে। তারপর মেয়েটির সঙ্গে তাল মিলিয়ে সাঁতাতে থাকি। সামনে মৃত্যু অনিবার্য যেন আমরা এগিয়ে চলে জানি ওপারে হাজার হাজার প্রাণী আমাদের জন্য অপেক্ষা করছে। একবার মানুষের অস্তিত্ব টের পেলেই ক্যাপ্টেন শাওনের আকস্মিক মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছে না তার দুই সহচর ক্যাপ্টেন আসিফ এবং ক্যাপ্টেন মারুফ। দুজনেই একগাদা মনিটরে কী সব দেখছিল। গত 24 ঘন্টায় তারা দুজনে মিলে কিছু ক্লু বের করেছেন। তাদের ধারণা অবিশ্বাস্য হলেও খুব শীঘ্রই এই জটিল রহস্যের সমাধান করে ফেলবেন তারা। যদিও রহস্য প্রায় খোলাসা হয়ে গেছে, সমস্যা অন্য জায়গায়। প্রবলেম সলভ করতে গিয়ে বেগ পেতে হবে তাদের, কারণ তারা মাত্র 2 জন আর প্রতিপক্ষ হাজার হাজার। গত কয়েকদিন আগে তারা 3 জন মিলে সিক্রেট এজেন্সির একটা মিশন কমপ্লিট করে দিয়েছেন। বিনিময়ে কিছুই নেননি, তবে আজ বিনিময়ে হিসাবে কিছু অ্যাডভান্স টেকনোলজি আর বিশেষ কিছু অস্ত্র যা পৃথিবীতে খুবই কম আছে সেসব নিয়ে এসেছেন। প্ল্যান অনুযায়ী আজ রাতে তারা ফাইনাল মিশনে নামার কথা। শেষ প্রস্তুতি চলছে। হঠাৎ অফিসার হাবিব এই বিশাল ঘরটায় পা রেখে বুক উঁচু করে স্যালুট দিয়ে বলল, স্যার, ইউ গট এ ভেরি ব্যাড নিউজ। আসিফ এবং মারুফ একসঙ্গে অফিসার হাবিবের দিকে তাকালেন। আসিফ বললেন, ব্যাড নিউজ, হোয়াট? স্যার, এই অদ্ভুত প্রাণীগুলো প্রতিদিন একটি করে মানুষ চাইতো। ডিমান্ড অনুযায়ী প্রতিদিন একটি মানুষ দিতে স্থানীয় সরকার বাধ্য, না হলে ওরা শহরে তাণ্ডব চালাবে, নিরীহ মানুষ খুন করবে। তাই এতদিন জেলখানার আসামিদের মধ্যে থেকে প্রতিদিন একজন করে ওই প্রাণীদের কাছে পাঠানো হতো। একটি মানুষ পেলে তারা আর কাউকে ডিস্টার্ব করতো না। কিন্তু গতকাল রাতে এই প্রাণীগুলো কী কারণে যেন পুরো জেলখানায় যত লোক ছিল সবাইকে খুব বাজেভাবে খুন করেছে। এমনকি শহরের বাইরে থেকেও লোকজনকে তুলে নিয়ে গেছে। আজ রাতে আবার কি হতে চলেছে বুঝতে পারছি না। সুতরাং আমার মনে হয় খুব দ্রুত কিছু একটা করতে হবে স্যার, কারণ গতকাল থেকে এই প্রাণীগুলো উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে। কেন এরকমটা হচ্ছে বুঝতে পারছি না স্যার। ক্যাপ্টেন আসিফ এবং মারুফ দুজনেই মুখ চাওয়াচাই করলেন, তবে কিছু বললেন না, কারণ তারা জানেন প্রাণীগুলো কেন এমন করছে। এই সব কিছু হচ্ছে ক্যাপ্টেন শাওনের জন্য। শাওন গত রাতে এলো পাথারি গুলি করেছেন, কিন্তু গুলি হয়তো প্রাণীগুলোর গায়ে লেগেছে। হঠাৎ কি মনে করে যেন ক্যাপ্টেন মারুফ উঠে দাঁড়ালেন। তারপর অফিসার হাবিবকে উদ্দেশ্য করে বললেন, ইউ গট এ নিউ ব্যাড নিউজ। হোয়াট স্যার? বলল অফিসার হাবিব। মারুফ একটি মনিটরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, সি। এটা তো এই বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ স্যার, লাইভ চলছে। তা তো আমিও জানি, তুমি এখানে দেখো লিফটের কাছে। অফিসার হাবিব মনিটরের দিকে তাকিয়ে বিস্ময় ফেটে বললেন, অদ্ভুত একটা প্রাণী এই বিল্ডিংয়ে চলে এসেছে স্যার। এক্স্যাক্টলি। কথা শুনে ক্যাপ্টেন আসিফ মনিটরে মনোযোগ দিলেন। হঠাৎ অন্য মনিটরে তার চোখ পড়তে তিনি বললেন, একটা নয়, অনেকগুলো প্রাণী দেখা যাচ্ছে, এই দেখো। আসিফের দেখানো মনিটর চোখ রেখে আরও একবার আটকে উঠে হাবিব ভরাট গলায় বলে, স্যার, প্রাণীগুলো তো এদিকেই আসছে। লিফটে অনেকগুলোকে দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে আরও অসংখ্য প্রাণী ছুটে আসছে। এখন কি হবে স্যার? ইতিমধ্যে প্রাণীগুলো দরজার কাছে চলে এসেছে। ভারী লোহার দরজাটা শক্ত কারাঘাতে বারবার কেঁপে উঠছে। সেটা আর কতক্ষণ টিকে আছে বলা মুশকিল। মনিটরে দেখা যাচ্ছে আর অসংখ্য প্রাণী লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে এদিকে। একটু পর সব কয়টা মিলে একসঙ্গে দরজা আঘাত করবে। চোখের সামনে নিশ্চিত বিপদ দেখে ক্যাপ্টেন আসিফের উদ্দেশ্য প্রশ্ন করে অফিসার হাবিব, স্যার, এখন যা দেখছি পুরো একটা ব্যাটালিয়ন নিয়ে আসলেও ওদের থামানো সম্ভব হবে না। তাহলে কি আমরা এখানেই হার মেনে নেব? হাবিবের কণ্ঠস্বরে কাঁপন টের পেয়ে পাল্টা প্রশ্ন করেন ক্যাপ্টেন আসিফ। তোমার কি ভয় লাগছে হাবিব? ক্যাপ্টেন মারুফ একটা অত্যাধুনিক অস্ত্র হাবিবের দিকে এগিয়ে দিয়ে বললেন, ধরো এতদিন ট্রেনিং নিয়েছে, এখন সেটা প্রয়োগ করার সময় এসেছে। স্যার। বলে অস্ত্রটা হাতে তুলে নেয় অফিসার হাবিব। তার হাত কাঁপছে দেখে ক্যাপ্টেন আসিফ প্রশ্ন করেন, তুমি কি ভয় পাচ্ছ হাবিব? হাবিব পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে বলে, নো স্যার, কয়েক বছর আগে মৃত্যুকে জীবনসঙ্গী করে আর্মিতে জয়েন করেছিলাম। এরপর আর কোনো দিন মৃত্যুর ভয় আমাকে ছুঁতে পারেনি। কথা শেষ হলে ঢোক গিলল হাবিব। কাপা হাতে কপালে ঘাম মুছে নিয়ে অত্যাধুনিক রাইফেলটা দুহাত ধরে কাঁধের সাথে তাক করে রাখলো। এতক্ষণ দরজাটা অনেকখানি দুর্বল হয়ে পড়েছে, যে কোনো সময় প্রাণীগুলো ভেতরে চলে আসতে পারে। এই নিয়ে হাবিবের ভয় নেই। নিজের জীবন বাজি রেখে দেশের তরে নিজেকে সঁপে দিয়েছেন সে। এখন তার উপর কত দায়িত্ব, কত কত মানুষ শান্তিতে ঘুমিয়ে আছে তার মতো আর্মি অফিসারের জন্য।
পুরো দেশটাকেই সে নিরাপত্তা দিচ্ছে, রিয়েল লাইফেরও। বলতে সাধারণত তার মতো মানুষকেই তো বোঝায়। এসব ভাবতে গিয়েই হাবিবের রক্ত গরম হয়ে যায়। নিজ দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্বশীলতা একসাথে উঠলে উপরে পড়তে শুরু করে। জীবনে পরোয়া হাবিব কখনোই করে না, নিজের জন্য তার ভয় নেই, কিন্তু তার অন্তঃসত্ত্বা স্ত্রী আছে। স্ত্রীর গর্ভে যমজ কন্যা শিশু ধীরে ধীরে বেড়ে উঠছে। হাবিব ইতিমধ্যে মেয়েদের নামও ঠিক করে ফেলেছে। এক মেয়ের নাম ইনু আর অন্য মেয়ের নাম রেনু। এটা সে এখনও কাউকে বলেনি। মেয়েদের জন্মের পর কথাটা প্রকাশ করবে বলে ভেবে রেখেছিল হাবিব। বাড়িতে রেখে আসা স্ত্রী সন্তানের কথা ভাবতে হাবিবের বুকের ভেতর শীতল হয়ে যায় তার। সহসা মনের গভীরে একটা অচিন ঢেউ ফুলে ফেঁপে ওঠে। তবে কি শেষবার ওদেরকে চোখের দেখা দেখতে পারবে না? কে জানে। জানালা ভেঙে কয়েকটা প্রাণী ভেতরে ঢুকে যাচ্ছিল। ক্যাপ্টেন আসিফ ধুমধাম করে কয়েক রাউন্ড গুলি ছড়ল, এদিকটা সামনে নিলেন। কিন্তু দরজাটা যদি একবার ভেঙে ফেলা হয় তাহলে আর নিস্তার নেই। চোখের পলকের শত শত জন্তু ভেতরে চলে আসবে। তারপর যা ঘটবে তা হতে চলেছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ব্যাপারটা বুঝতে পেরে অফিসার হাবিব একটা কঠিন সিদ্ধান্ত নেয়। বিশাল বড় একটা ঘরে অতি বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা আছে। সেই গ্যাস এতটাই শক্তিশালী যে নিঃশ্বাস নেওয়ার মতো 3 সেকেন্ডের মধ্যে যে কেউ থপাস করে মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য। কারণ এই গ্যাসে নিঃশ্বাসের সাথে গ্রহণ করতেই দেহে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। মাত্র 3 সেকেন্ডের মধ্যে গ্যাস গ্রহণকারী হোক সে মানুষ কিংবা পশু, শুধুমাত্র 3 সেকেন্ডের মধ্যেই প্যারালাইজড হয়ে পড়ে এবং 1 মিনিটের মধ্যে সে মারা যায়। সেই অতি ভয়ঙ্কর গ্যাস ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অফিসার হাবিব। এতে করে প্রাণীরা যদি এই ঘরে চলে আসে তাহলে আক্রমণ করা তো দূর, 3 সেকেন্ডের বেশি টিকতে পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে এই ঘরে অক্সিজেন যে সিলিন্ডার আছে মাত্র 2টো, তারা মানুষ 3 জন। 2টো সিলিন্ডার না হয় ক্যাপ্টেন আসিফ আর ক্যাপ্টেন মারুফ ব্যবহার করলেন, কিন্তু তৃতীয় ব্যক্তি অর্থাৎ হাবিবের কী হবে? দরজাটা প্রায় ভেঙে ফেলা হয়েছে। শেষ শব্দটা এত জোরে হলো যে হাবিবের মনে হয়েছিল এবার বুঝে প্রাণীগুলো পিঁপড়ের মতো দলবদ্ধ হয়ে ঘরে ঢুকে পাবে, কিন্তু না, এখনও তা হয়নি। শেষবার স্ত্রী সন্তানকে স্মরণ করে নেয় অফিসার হাবিব। চোখ বন্ধ করে সহধর্মিণী রাবেয়ার মুখটা শেষবারের মতো দেখে নেওয়ার চেষ্টা করে সে। রাবেয়া হাসছে, গায়ের ওপর ঢলে পড়ে বলছে, তুমি এত ভীতু? আর্মি অফিসার হয়ে নিজের বউকে এত ভয় পাও? সেটা শুনলে লোক কি বলবে শুনি? কল্পনা করতে গিয়ে এক বুক দুঃখ নিয়ে শুকনো হাসলো হাবিব। সময় নষ্ট না করে দ্রুত অক্সিজেনের সিলিন্ডার 2টো টেনে এনে ক্যাপ্টেন আসিফ আর ক্যাপ্টেন মারুফের কাছে দিয়ে গেল। কাণ্ড দেখে দুজনেই প্রশ্ন করল, কি করছো হাবিব? অক্সিজেন দিয়ে কি হবে? হাবিব বিষণ্ণ হয়ে এসে বলল, অক্সিজেন মাস্ক পরে নিন স্যার। বিস্মিত চোখে তাকিয়ে দুজনে অক্সিজেন মাস্ক মুখে লাগিয়ে নেন। সঙ্গে সঙ্গে হাবিব ছুটে যায় সুইচ বোর্ডের কাছে। কালো বড় সুইচ বোর্ডটা নিচের দিকে নামিয়ে দিতেই শিশি শব্দ করে বিষাক্ত গ্যাস বেরিয়ে চোখের পলকে পুরো ঘর মিলিয়ে যেতে লাগলো। মাত্র 3 সেকেন্ডের মধ্যে অফিসার হাবিব মেঝেতে ঢলে পড়ল। আসিফ এবং মারুফ দুজনে একসঙ্গে দৌড়ে এসে হাবিবের সামনে বসে পড়লেন। হাবিব তখনও চেয়ে আছে, তার চোখ দুটো ঝাপসা, ঠোঁট দুটো কাঁপছে। তো দেশটাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম স্যার। শেষ কথাটা বলে নীরব হয়ে গেল অফিসার হাবিব। এই একটু সময়ে তার পুরো দেহ নীলবর্ণ হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে, মৃত চোখ দুটো কেমন যেন দেখাচ্ছে। দৃশ্যটা দেখে দুজন এক্স মিলিটারি ক্যাপ্টেন আসিফ এবং ক্যাপ্টেন মারুফ দুজনেই দুফোঁটা চোখে জল ফেললেন। ধুম করে একটা শব্দ হলো, তারপর 5, 10, 20, 30 এভাবে অসংখ্য প্রাণী ঢুকতে লাগলো। কিন্তু একটাও আসিফ কিংবা মারুফের ধারে কাছে পৌঁছতে পারল না। তারা গিয়ে ধপাস ধপাস করে মেঝের ওপর ঝরে পড়তে লাগলো। বিশাল বড় এই ঘরটায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে অন্তত 150 প্রাণী একসঙ্গে জড়ো হলো। বিষাক্ত গ্যাসের প্রভাবে সবগুলো মরে গেছে, সব। ক্যাপ্টেন আসিফ এবং ক্যাপ্টেন মারুফ দুজনেই বুক উঁচু করে দাঁড়ালো। চোখের জল মুছে হাবিবের লাশের সামনে দাঁড়িয়ে স্যালুট করলেন। তারপর ভাঙা ভাঙা গলায় বললেন, তোমার এই ত্যাগ পুরো দেশ, পুরো জাতি কখনো ভুলবে না। মরে গিয়ে অমর হয়ে যাওয়া তোমার প্রতি সবার শ্রদ্ধা। আমরা তোমাকে সম্মান জানাই। 16 কিংবা 17 বছরের এইটুকুন একটি মেয়ে, খুবই সাধারণ ছিমছাম গড়নের দেহের অধিকারী এবং অতি সুন্দরী হওয়ার বিশ্বাসই হচ্ছিল না যে মেয়েটি এত সাহসী, এত নির্ভীক, নির্লিপ্ত। আরও একটা ব্যাপার আছে, এই মেয়েটির জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত কেঁদে মরত,
কারণ তার একমাত্র আপনজন তার বাবা সেই মানুষটাকে অদ্ভুত প্রাণীরা তুলে নিয়ে গেছে। এতক্ষণে হয়তো তিনি আর বেঁচে নেই, অথচ মেয়েটি একটুও কাছে না। তার বিশ্বাস সে এখানেই নিজের বাবাকে মুক্ত করে নিয়ে আসবে। কিন্তু ওপারে পরিস্থিতি কতটা ভয়াবহ, কতটা বিপদ অপেক্ষা করছে, কত শত ভয়ানক প্রাণীরা উৎপেতে বসে আছে সে ধারণা পথে মেয়েটি নেই। টলটলে জলের ভেতর থেকে হেঁটে হেঁটে তীরে উঠে গেল সে। আমি যাচ্ছি তার পিছু পিছু। পায়ের শব্দে নির্জনতার ঘুম ভেঙে যায়। এই ভয়ে অতি সাবধানে এগোতে হচ্ছে। মানুষের মৃত শহরের বুকে গভীর রাতে দুটো মানুষ নেমে এসেছে, এটা যেন কোনো কীটপতঙ্গও টের না পায় এমন ভঙ্গিতে হাঁটছি আমরা। চারপাশে কত বাড়িঘর, কত যানবাহন, কত দোকানপাট, রাস্তা, ল্যাম্পপোস্ট, ড্রেন, ডাকবাক্স, যা যা চোখে পড়ে সব কিছু আজ ফেলনা। পরে থাকতে থাকতে গাড়িতে জমেছে ধুলো, ড্রেনে জমেছে শুকনো মরা পাতা, যানবাহনগুলো আজ পড়ে থাকতে থাকতে অকেজ। রাস্তা, পিচঢালা রাস্তার বুকে উঠেছে বড় বড় ঘাস। প্রকৃতির এই করুণ পরিবর্তন দেখতে দেখতে কখনো সখনো দাঁড়িয়ে পড়েছিল মেয়েটি। আমি ভালো নেই, আর এগিয়ে যাওয়ার শক্তি নেই। আত্মবিশ্বাস হারিয়ে আমি বিধ্বস্ত। চলতে হবে বলে চলছি। এই মুহূর্তে হঠাৎ কতগুলো প্রাণী এসে আমার দেহটা ছিন্ন ভিন্ন করে ফেললে আমি খুব একটা অবাক না, আফসোসও থাকবে না। কারণ আমি একবার এখান থেকে প্রাণ নিয়ে ফিরে যেতে পেরেছিলাম। এটা আমার সেকেন্ড চান্স, বোনাস লাইফ হিসেবে বাইরে জীবন। সুতরাং নিজেকে নিয়ে আমার ব্যস্ততা নেই। তবে খারাপ লাগছে এইভাবে যে আমাকে যিনি একদিন আশ্রয় দিয়েছিলেন, নদীর তীর থেকে তুলে নিয়ে নিজের ঘরে ঠাঁই দিয়েছিলেন, সেই মানুষটি আজ আমারই কারণে মৃত্যু পথযাত্রী। আজকের পর আর কোনো ভোর তার জীবনে আসবে কিনা জানা নেই। এতটা পথ চলে আসার পরও কোনো প্রাণীর দেখা মিলেনি বলে একটু অবাক লাগছিল। তাহলে কি প্রাণীগুলো তাদের নিত্যদিনের কাজ ছেড়ে ফেলেছে? তুলে আনা মানুষটিকে জঘন্যভাবে খুন করে ফেলেছে? আমার ধারণা সত্যিই হলো। অনেকটা পথ চলে আসার পর রাস্তার একটা ছিন্ন বিচ্ছিন্ন লাশ পাওয়া গেল। মেয়েটা লাশের দিকে ঝুঁকে কী যেন দেখলো, তারপর 3 লাফে দূরে সরে গিয়ে চাপা আত্মনাদ করে আঙুলের ইশারায় লাশ থেকে দিল। আব্বু, আমার আব্বু। এইবার সে কাঁদছে, খুব কাঁদছে। তাকে সান্ত্বনা দেওয়ার সাধ্য আমার নেই। তবে তার কান্না দেখে আমার খুব মন খারাপ হলো। যদিও আমার এতদিন কেউ ছিল না, আমি এতিম, একলা একটা মানুষ। তবে আজ এই মুহূর্তে আমার মনে হলো এই মানুষটা আমার আপন কেউ ছিল। এই জন্যই চোখে জল আসছে। দীর্ঘশ্বাস সারতে গিয়ে অজান্তেই বলে ফেলেছিলাম, মেজর একটা নির্দয় লোক। ছি! মেয়েটা কান্না ভেজা গলায় প্রশ্ন ছুড়ে দেয়, মেজর কে? মেজর জোবাই, যার নির্দেশে আপনার বাবা খুন হয়েছেন। সঙ্গে সঙ্গে ফুলে উঠে মেয়েটি, চোখ মুছে বলে, তাই নাকি? কোথায় থাকে সেই কুকুরটা? আমি আঙুল দিয়ে ইশারা করি দূরের ওই বিল্ডিংয়ের দিকে, সেখানে মেজর জোবায়ের থাকেন। বলি, ওই বাসায় মেয়েটি আর একটি কথা না বলে এগিয়ে যেতে থাকে। আমি অবাক হয়ে ডাকি, কোথায় যাচ্ছেন? একবার পিছনে ফিরে তাকায় মেয়েটি, ধরা গলায় জানিয়ে দেয়, আজ আমি মরবো না হয় ওই কুকুরকে মারবো। ফোর্স করে কথাটা বললেই সামনে অগ্রসর হতে থাকে। অথচ আমি জানি মেজরের বিল্ডিংয়ের কাছাকাছি ওইসব প্রাণীটা থাকে, হয়তো বিল্ডিংয়ের ভেতরেও থাকে। সুতরাং ওদিকে যাওয়া মানে স্বেচ্ছায় মৃত্যুকে ডেকে আনা। অফিসার হাবিবকে সম্মান জানিয়ে চলে এসেছেন ক্যাপ্টেন আসিফ এবং ক্যাপ্টেন মারুফ। তাদের রিসার্চ রুমে প্রায় 200 প্রাণী মরে আছে। বাইরে যে কয়েকটা ছিল সবগুলোকে গুলি করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন তারা। এই শহর সুস্থ, স্বাভাবিক। শহর থেকে একটু দূরে একটা খাল, আকারে নদীর মতো। খাল পেরোতে যা দরকার, অর্থাৎ বোট, নৌকো, এসবই কিছুই নেই। পথ একটাই, সাঁতরে ওপারে যেতে হবে। কিন্তু এভাবে অস্ত্র নিয়ে যাওয়া সম্ভব না। তা নিজেরা মিলে একটা মাঝারি আকারে ভেলার মতো তৈরি করে নিলেন তারা। অতঃপর সেই ভেলাতে ভারী অস্ত্র বোঝাই করে রওনা দিলেন। নাইট ভিশন বাইনোকুলার দিয়ে দূর দূর পর্যন্ত কোনো প্রাণীর দেখা মিলল না। তবে এগিয়ে যেতে যেতে একসময় থেমে গেলেন ক্যাপ্টেন আসিফ। একটা প্রাণী রাস্তার ওপরে ঘুমাচ্ছিল। অন্ধকারে সেটা খেয়াল না করেই প্রাণীটার হাতের উপর পা দিয়েছেন তিনি। প্রাণীটার সঙ্গে সঙ্গে ইহা বড় থাবা বসিয়ে দিতে যাচ্ছিল আসিফের বুকে। একটুর জন্য ক্যাপ্টেন আসিফ মারা পড়তেন, কিন্তু তার আগেই গুলি চলল। ক্যাপ্টেন মারুফের গুলির আঘাতে এক পলকে শান্ত হয়ে গেল প্রাণীটা। সাইলেন্সার আছে বলে শব্দ হয়নি, আর কোনো প্রাণী টের পায়নি। দুজনে এবার আবার সতর্ক হয়ে এগোচ্ছেন। একবার থেমে গিয়ে ম্যাপ দেখে নিলেন ক্যাপ্টেন আসিফ। তারপর সামান্য বাঁ দিকে এগিয়ে চলার নির্দেশ দিলেন। একটু দূরে 4 তলা সে বিল্ডিংটা, যেখানে মেজর জোবায়েত আছেন। আসিফ এবং মারুফের টার্গেট
এখন স্বয়ং মেজর জবায়েদ। কারণ তারা যতদূর রিসার্চ করে জেনেছেন জবায়েদ আছেন বলেই প্রাণীগুলো এত ভয়ঙ্কর, না হলে ওরা শান্তশিষ্ট হওয়ার কথা। তাছাড়া ওরা মানুষ খুন করা তো দূর, একটা মুরগিও পর্যন্ত মারবে না, কারণ রক্ত মাংসের প্রতি তাদের লোভ নেই। তাদের একমাত্র খাবার হচ্ছে লতা পাতা ফলমূল এসব। বাড়ির ভেতরে ঢুকতে হলো খুবই সতর্কতা সহিত। একতলা পর্যন্ত উঠে গিয়েছেন তারা, কিন্তু দোতলায় উঠতে গিয়ে শীতে চোখ আটকে যায় তাদের। আশিফ এবং মারুফ দুজনেই পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত এক্স মিলিটারি। দুজনের হাতে আছে দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক সবচেয়ে ভয়ানক অস্ত্র। তবু থেমে গেলেন তারা, তবু গুলি চালাতে সাহস হলো না তাদের, কারণ মাত্র 3 হাত দূরে একটা বিশাল প্রাণী ওত পেতে দাঁড়িয়ে আছে। সেটা চোখ সরাসরি ক্যাপ্টেন আশিফের চোখ বরাবর। দৃষ্টি একটু নড়ে গেলেই এক মুহূর্তে ব্যবধানে আশিফের প্রাণ চলে যেতে পারে। মারুফ গুলি করতে যাচ্ছিলেন, তখনই আরও একটা প্রাণী ওপরতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। ধীরে ধীরে এগিয়ে আসছে তারা। ওদের মধ্যে একটু অস্থিরতা নেই। আশিফ এবং মারুফ একটু নড়ছেন না, লোহার মতো দাঁড়িয়ে আছেন। দুজনের কপালে ঘাম জমেছে। দুজনেই এক দৃষ্টিতে চেয়ে আছেন মৃত্যু আর মাত্র কয়েক সেকেন্ড দূরে। চোখের পাতা এক করলে প্রাণ পাখি উড়ে যাবে নিশ্চিত। প্রথম পানিটা লম্বা করে নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে যেন তার মধ্যে প্রবল হিংস্রতা ভর করতে লাগলো। আস্তে আস্তে সে উঠে দাঁড়ালো। বা হাত উঁচু করে যেই না থাবা বসাতে যাবে, ঠিক এমন সময় ওপর তলায় গুলি চলল। মুহূর্তের পরিস্থিতি বদলে গেল। প্রাণীগুলো হতদন্ত হয়ে উপরতলা ছুটে গেল, সাথে ক্যাপ্টেন আশিফ এবং মারুফও ছুটলেন। 3 তলায় ছুটে গিয়ে একটা বিরল দৃশ্য চোখে পড়ল। মেঝেতে ওলট পালট হয়ে পড়েছেন মেজর জবায়েদ। তার গুলিবদ্ধি মাথা থেকে টকটক করে লাল রক্তে ভেজে যাচ্ছে চারপাশ। হাতে 3 দূরে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি মেয়ে, এবং মেয়েটির পাশেই ভীত সন্ত্রস্ত একটি ছেলে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। এমন কিছু হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। লুকিয়ে লুকিয়ে 3 তলা পর্যন্ত উঠে আসার পর এই পুচকি মেয়েটি মেজরের রিভলভার দিয়ে মেজরকে গুলি করে দিল। মেজর জবায়েদের মৃতদেহটা আমার সামনে পড়ে আছে। গুলি করার পর যে করে বেশ কয়েকটি প্রাণী ছুটে এসেছে, সঙ্গে 2 জন মানুষ এসেছে। তাদেরকে দেখতে অনেকটা আর্মিদের মতো মনে হচ্ছে। আমি যেমন অবাক, ঠিক তেমনই অবাক হয়ে তাকাচ্ছে প্রাণীগুলো। তারা হয়তো ভাবছে তাদের মনিবার নেই, এবার তাদেরকে নিয়ন্ত্রণ করবে কে? আর্মির মতো 2 জন একধারে গুলি করে অসংখ্য প্রাণী মেরে ফেললেন। ওরা আক্রমণ করা তো দূর, একটু নড়ল না, যে যার মতো গুলি খেয়ে লুটিয়ে পড়তে লাগলো। আর্মির মতো 2 জন তাদের পরিচয় দিলেন। একজন ক্যাপ্টেন আশিফ, দ্বিতীয়জন ক্যাপ্টেন মারুফ। তাদের সঙ্গে যখন রাস্তায় বেরিয়ে এসেছি তখন ভোরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। অদ্ভুত প্রাণীগুলো দিনের আলো চোখে কম দেখে, তাও নিজেদের মুনিবের মৃত্যু সংবাদ ওরা কিভাবে যেন পেয়ে গেল। সবাই একসঙ্গে হেঁটে হেঁটে এগিয়ে এলো এদিকে, আর ক্যাপ্টেন আশিফ এবং মারুফ গুলি করতে লাগলো। সবার শেষে এলো বাচ্চা প্রাণীটা, যেটাকে একবার আমি বাথরুমে আটকে রেখেছিলাম। সেটা আমার গায়ের গন্ধ কীভাবে টের পেল কে জানে, আর কারোর দিকে না গিয়ে সোজা আমার কাছে এসেই নিজেকে সমর্পণ করতে লাগলো। আমার কাঁধের কাছে মুখ ঘষতে ঘষতে গোদ আওয়াজ করতে লাগলো, অর্থাৎ তার আদর চাই। আমি পিঠে হাত দিয়ে আদর দিতে লাগলাম। তখনই ক্যাপ্টেন আশিফ পিস্তল তাক করলেন। আমি বললাম, এটাকে না মারলে হয় না? তিনি বেজার মুখে জানালেন, এটা শান্তশিষ্ট ঠিকই আছে, তবে যে কোনো সময় আবার হিংস্র হয়ে উঠতে পারে। এই একটা প্রাণীর জন্য পুরো শহর, পুরো দেশের মানুষের জীবনে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। আপনি কি তাই চান? এক কথা জবাব হয় না, কিন্তু এই প্রাণীটার জন্য খুব খারাপ লাগছিল আমার। প্রাণীটা যখন গুলি খেয়ে ছটফট করতে করতে মরে গেল, তখন অজান্তে চোখের কোলে জল জমে গেল। মনে হলো যেন খুব আপন একটা প্রাণীকে হারিয়ে ফেলেছি। যে প্রাণীটা আসলে ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো অদ্ভুত মানুষগুলো, যারা নিজের স্বার্থের জন্য অবুঝ প্রাণীদের ব্যবহার করতে 2 বার ভাবে না। শেষমেশ প্রাণীটার জন্য ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলাম আমি। ইস, আদর পাওয়ার জন্য কি আদরে সুরে গোদ করে ডাকতো। এই প্রাণীটার নাম জানা নেই, কখনো নাম দেওয়া হয়নি। একে আমি সেই প্রাণী হিসাবেই জানি, অর্থাৎ দ্য অ্যানিমেল। টানা 3 দিন আলাদা 2টো ঘরে আটকে রাখা হলো আমাদের। দফায় দফায় জেরা করা হয়ে গেল, আজ 3 দিন পর ছেড়ে দেওয়া হলো। রাস্তায় নেমে এসে থমকে দাঁড়ালো মেয়েটি। আমি বললাম, কি হলো, চলুন। কোথায় যাব? কার কাছে যাব? কারো কাছে যেতে হবে না, আমার সাথে চলুন। আপনার সাথে? আমার সাথে, আমার রাজপ্রাসাদে, বলে তার মুখোমুখি দাঁড়ালাম। নিজেকে দেখিয়ে বললাম, এই ছোট্ট মানুষটা তার রাজপ্রাসাদে আপনাকে রানী করে রাখতে চায়। আপনি শুধু 3 বার কবুল বলবেন। মেয়েটি চোখ নামিয়ে নিল। আমি জানি আপনার বয়স কম, তাই আপনার 18 বছর হওয়া অবধি আমরা আলাদা হয়ে থাকব। তবে কোনো কিছুতে আপনার কমতি হতে দেব না।
চলবে তো? মেয়েটি মুখ লুকিয়ে মিটমিটে হাসছে। এর মানে কি সে রাজি? কে জানে।